একটু ভয় পাচ্ছে না আমাকে, নিজেদের মতো করে খেলছে। পাখিটার তো আমাকে দেখে পালানোর কথা, অথচ সে নিজের মতো পাথর উপর খেলছে। দেখো। দিয়া মুগ্ধ হয়ে দেখছে। ভয় অনেকটাই কমে এসেছে। দ্বীপের এমন মোহনীয় পরিবেশ পৃথিবীর কোথাও পাওয়া যাবে না। শাহাদ পাশে এসে বলল, চলো, রোদ পড়েছে, ফিরতে হবে। মিস করবো দ্বীপকে, তাই না? কথা বলতে বলতে এগিয়ে গেল ক্রুজের দিকে। ফিরে যাবার প্রস্তুতি নিতে হবে। সকলের কাছে একটা স্মৃতিময় ভ্রমণ হয়ে থাকবে গ্যালাপাগোস। সান ক্রিস্টোবালে ফিরেই ইকুয়েডরের ফ্লাইট ধরে সোজা আমেরিকা, এরপর বাংলাদেশ। আজ রাতেই সান ক্রিস্টোবালের ফ্লাইট। কাল সকাল নাগাদ বাংলাদেশের ফ্লাইট ছাড়বে। রত্নার শরীরটা বেশ খারাপ। রাতের খাবার আগে খেয়ে শুয়ে পড়েছে। তাই জোর করেই খাইয়ে দিয়েছে। আজ ডিউটি নেই। লিমন অফিসের মিটিংয়ের কাজে গত দুদিন সিলেট। বাসায় থাকলে তাহির পেছন পেছন ঘুরে এটা সেটা বলে জ্বালিয়ে তোলে। আজ দুদিন কেমন যেন খালি খালি ঘরটা। কিছু পেশেন্টের শর্ট কেস দেখতে দেখতে ঘড়িতে এখন প্রায় 1:30। চেয়ারের উপরেই ঝিমিয়ে গেছে। কলিং বেলের আওয়াজ কানে আসছে, ধর পড়িয়ে উঠে। এত রাতে কে আসবে? ভয়ে ভয়ে দরজার সামনে গিয়ে ডোর ভিউতে চোখ রাখে। পুরুষ মানুষের অভয়। ঘুম ঘুম চোখ কচলে ভালো করে লক্ষ্য করে বুঝল লিমন। দরজা খুলে দিল। লিমন তাহিকে দেখে সালাম দিয়ে হেসে বলে, সরি ঘুম ভাঙিয়ে দেওয়ার জন্য। বুঝিনি এত রাত হবে। না হয় কাল সকালে আসার মতো করে রওনা দিতাম। আসুন, সমস্যা নেই। আমি কাজ করছিলাম, ঘুম গভীরে হয়নি। ভেতরে ঢুকতে ঢুকতে লিমন বলে, আপনি যান, শুয়ে পড়ুন, আমি দরজা আটকে দিচ্ছি। তাই দরজা ছেড়ে দিল। লিমন দরজা আটকে জুতো মোজা খুলে ব্যাগ রেখে ডাইনিংয়ে ওয়াশরুমে প্রবেশ করে। রুমে আওয়াজ হলে আবার তাহির ঘুম ভেঙে যায় যদি। মেয়েটার চোখে ঘুম ছিল। হাত মুখ ধুয়ে রুমে ঢুকতেই দেখতে পেল তাহি বেডের উপর লিমনের টি শার্ট ও ট্রাউজার গুছিয়ে রেখেছে। খাটের উপর গোছানো কাপড় দেখে মুচকি এসে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে বের হতেই দেখল পড়ার টেবিলের উপর খাবার ঢেকে রাখা। লিমন ঢাকনা উল্টে দেখল সাদা পোলাও, সাথে মুরগির রোস্ট, সবজি, টমেটো চাটনি এবং সালাদ। খানিকটা হেসে বলল, বাসায় কি কারো দাওয়াত ছিল? তাই হেসে লিমনের পাশের চেয়ার টেনে বসে বলে, আপনি যে কারণে এত রাতে সিলেট থেকে ছুটে এসেছেন, সেই কারণে মা রান্না বান্নার আয়োজন করেছে। লিমন খাবার মেখে তাহির মুখের সামনে তুলে ধরেছে। ঠোঁট কামড়ে হেসে বলে, তাহি খাবার মুখে নিয়ে বলে, আমার উপহার। লিমন খেতে খেতে বলে, খেয়ে উঠে দিব। খাবার খুব মজা হয়েছে। জানলেন কি করে আমি আসব? আপনি আমার জন্মদিনে থাকবেন না? তা হতেই পারে না। রান্না করার কথা ছিল আজ, মা বলছিলেন, কিন্তু আমার মনে সায় দিচ্ছিল না, তাই রাতে রাঁধলাম। বেশি কিছু করতে পারিনি। আপনি সাদা পোলাও আর রোস্ট পছন্দ করেন, ওটাই করলাম। লিমন আরেক নলা তুলে দিয়ে বলে, আমার জন্য বসে না থেকে খেয়ে নেওয়া উচিত ছিল। তাহি হেসে বলে, হসপিটালেই তো থাকি, সময় দিতে পারি না বাসায়। আপনি যতক্ষণ থাকেন যত্ন করেন, অতটুকু সুযোগ হারাতে চাই না। না হলে না, তাই খাইনি, একসাথে খাবো বলে। লিমন হাসছে। তাহি অধীর আগ্রহে লক্ষ্য করে দেখল বছরখানেক আগের লিমন এবং এই লিমনে ভীষণ তফাৎ। এই লিমন ম্যাচুর। এই লিমন পরিস্থিতি সামলে নিতে জানে, তাহিকে আগলে রাখতে জানে। সবার আগে তার কাছে গুরুত্ব পায় তাহি। ব্যাগ থেকে একটা মণিপুরি শাড়ি বের করলো, লাল রঙের। কিছু গয়না আর 29টা গাঁদা ফুলের একটা লহর। তাই সাথে সাথে মুখে হাত দিয়ে হেসে উঠল। হাসতে হাসতেই বলল, আপনাকে দিয়েই সম্ভব। এই গাধার লোহন পেলেন কোথায় এত রাতে? সিলেট থেকে নিয়ে এরপর রওনা দিয়েছি। এই ফুল ভালো থাকবে আশা করছি। ভালো না থাকলে কাল আবার কিনে দেব। ভাইজান আসবে কাল, ছোট করে উদযাপন করব আমরা। শাড়ির সাথে ফুল পরবেন, খুব ভালো লাগবে আমার। আচ্ছা। লিমন আমতা আমতা করে বলে, একটা কথা বলি। হুম। লাইটটা বন্ধ করবেন? একটু রেস্ট নিব। আপনিও শুয়ে পড়ুন। শরীরটা বেশি খারাপ লাগছে। খারাপ লাগছে না? অভ্যাস আছে জার্নির, তবে ক্লান্ত। তাই বাতি নিভিয়ে দিল। লিমন ফোনে মেল চেক করতে করতে বলে, বুঝলেন তাহি, সেদিন যদি ছুটে না যেতাম কেলেঙ্কারি হয়ে যেত।
কি পরিমাণ টেনশন নিয়ে ক্লায়েন্ট ডিল করতে হয়েছে। লিমনের বস ফোন দিয়েছে, ভেবেছিল একটু বিশ্রাম নেবে, তাও পারল না। হয়তো এত রাতে এসে ঠিকভাবে বাসায় পৌঁছাতে পেরেছি কিনা জানতেই ফোন দিয়েছে। কথা শেষ করে লিমন ঘাড় ঘুরিয়ে তাহিকে বলে, কোথায় গেলেন? কি এত কাজ করছেন এখনো না শুয়ে? আর শেষ করতে পারল না, স্তব্ধ হয়ে তাকিয়ে আছে একান্ত নারীর দিকে। লাল মণিপুরি শাড়িতে এতটা মোহনীয় লাগবে লিমনের চিন্তার বাইরে ছিল। খোপায় ফুলগুলো যেন হলুদ আভা ছড়াচ্ছে কামরা জুড়ে। নির্বাক লিমন শুকনো ঢোক গিলে উঠে বসে। হার্টবিট বেড়ে গেছে, অনুভূতি শক্তপোক্তভাবে নাড়া দিচ্ছে। উঠে দাঁড়ায়। তাইকে সম্পূর্ণ উপেক্ষা করে রুম থেকে বের হতে যাবে, তাই হাত আঁকড়ে ধরে বলে, আপনি স্বপ্ন দেখছেন না? আমাকে কেউ কিছু বোঝায়নি, আমি নিজেই লাইফে এগিয়ে যেতে পারছি এবার। পরে আফসোস হলে? আমাকে ভালোবাসার চেষ্টা করাতে আফসোস হবে বলছেন? হতেও পারে। হবে না, আমি যাদের ভালোবাসি সবটা দিয়ে ভালোবাসি। আপনার অধিকার আছে আমার ওপর, জোর খাটাননি তো আজ অবধি, তাহলে সম্মানটুকু দিতে আমার আপত্তি থাকবে কেন? সবসময় তো বলেন বয়সে আপনার চেয়ে ছোট। সত্য নয় কি? সত্য। তবে ঘুমিয়ে পড়ুন, আপনাকে সুন্দর লাগছে। আমার দিকে তাকিয়ে বলুন। সাহস নেই। তাহি কামরার বাতি জ্বালিয়ে সামনে চলে এলো। লিমন মুগ্ধ হয়ে একবার তাকিয়ে মুখ ঘুরিয়ে নিল। তাই হেসে লিমনের মুখ তাহির দিকে ফেরালো। লিমন মাথা নুইয়ে ফেলে। তাহি লিমনের থুতনি ধরে মাথা উঠালো। লিমন খানিকটা রুড কণ্ঠে বলে, আপনার কি আমাকে ফিলিংসলেস মনে হয়? সরুন। হয়। দ্য পার্সোনাল ডাজন্ট হ্যাভ ফিলিংস ইজ কল্ড আনরোম্যান্টিক। লিমন ক্রোধান্বিত চক্ষুতে তাকিয়ে বলে, আমাকে প্রভোগ করে আপনার কি লাভ হচ্ছে? অপমান করছেন তাই না? আনরোমান্টিক বলে? কিভাবে কাউকে অপমান করতে হয় আপনারা ডাক্তাররা ভালোই জানেন। আনরোমান্টিক ট্যাগ সহজে লাগানো যায়। আমার যে কত পরিমাণ কষ্ট হচ্ছে তা পরিমাণ করার যন্ত্র আছে আপনার কাছে? এভাবে সেজে গুজে আমার সামনে তখনই দাঁড়াবেন যখন আপনাকে ছুতে দিবেন, এর আগে নয়। সত্যি কথা শুনতে খারাপ লাগলেও কিছু করার নেই। এখন সরুন, জায়গা দিন, বের হব। লিমন রুম থেকে বেরিয়ে যাবে, তার আগে তাহি বলে ওঠে, আমি বারণ করেছিলাম কখনো? দরজার সামনে এসে থমকে গেল লিমনের পা। মনে হলো ভুল শুনেছে, তবু অপেক্ষা করছে দ্বিতীয়বার শুনতে। ঘাড় ঘুরিয়ে বলল, অনুমতিও তো দেননি। আপনি সুশিক্ষিত, আমিও সুশিক্ষিত। অধিকার ফলাতে আসলে অবশ্যই বাধা দিতাম না। এতদিন এতটুকু বুঝে নিলেন না কেন আমার আচরণে? অসৎ আচরণ তো একবারও করিনি। লিমন ভাষা হারিয়ে ফেলেছে। মনে হচ্ছে পা দুটো অবশ, তাই সম্পর্ক এগিয়ে নিতে যাচ্ছে। এ যেন আকাশের চাঁদ পাও। সংশয় কাটিয়ে লিমন এগিয়ে এসে তাহির আনত মুখটা আঁচলে তুলে বলে, আমি সরি, বুঝতে পারিনি আপনার কষ্টগুলো। মাফ করা যায় না এই গর্ধবকে? চোখ বেয়ে পড়া প্রেয়সীর পানি মুছে দিচ্ছে লিমন। অপরদিকে তাহি নাক টেনে টেনে বলে, কেন মাফ করব? কষ্ট দিলেন কেন? আপনি কি ছোট যে কথা বুঝেন না? হঠাৎ লিমন হু হু করে হেসে ওঠে। তাহি তবদা খেয়ে বলে, আস্তে মা উঠবে। লিমন হাসি থামিয়ে বলে, আমাকে কে যেন বলতো আপু ডাকবে, আমি তোমার থেকে বড়। রাগে গাল ফুলিয়ে ধাক্কা দি সরিয়ে দিল লিমনকে। রুমের বাতি নিভি ধূপধাপ করে শুয়ে পড়ল তাহি। হাসতে হাসতে তাহির পাশে শুয়ে পড়ে লিমন। সংকোচ কাটিয়ে প্রথম প্রিয় নারীর কোমর ধরে কাছে টেনে ঘাড়ে মাথা রেখে প্রিয়সীর ডান গালে উষ্ণ অধর ছুঁয়ে গিয়ে উঠল, এই দিন যদি না থামে, এই রাত যদি না শেষ হয়, তুমি নীলচে কোন খামে আমায় মোড়ালে বেশ হয়। পড়ে যাচ্ছি যেন তোমারই নেশায়। লিমন কি আর গোটায় তার সত্তাকে ভুলে? ফিরে এসেছে পুরনো সত্তায়, আষ্টে পৃষ্ঠে মুড়িয়েছে প্রেয়সীকে ভালোবাসায়। বাংলাদেশ সময় রাত 10:30। বাড়ির গেটে দাঁড়িয়ে আছে মেরুন রঙা রেঞ্জ রভার। গেট খুলে গেছে। সবাই দাঁড়িয়ে অপেক্ষারত। পা ফেলে গাড়ি থেকে নামতে শাহিন ছুটে এলো, ঝাঁপিয়ে পড়লো ভাইয়ের বুকে। কিছুক্ষণ ভাইকে ধরেছিল, সাত পিচ চাপড়ে বলল, অভিনন্দন মেজর, আমি খুব খুশি হয়েছি। নওরিন কাছে এসে সাহাদকে পা ছুঁয়ে সালাম করতে চাইল। সালাম করতে না দিয়ে মাথায় হাত রেখে বললেন, পা ছুঁবে না,
আমার দোয়া সবসময় তোমার জন্য। দিয়াকে জড়িয়ে ধরতে দিয়া আনন্দে বলে ওঠে। আমি যে কি খুশি আপু, আমি বড় মা হব। সারা রাস্তা শেহজার বাবাকে এই একটাই কথা বলেছি। নরিন লজ্জা পাচ্ছে, সবাই তাকে মাথায় তুলে রাখছে। কোথাকার নরিন আজ কোথায়? স্বামী, শ্বশুর ঘর সব নিয়ে বেশ সুখে শান্তিতে আছে। বাবা মাকে জড়িয়ে ধরে সকলের সাথে কুশল বিনিময় করছে সাহাদ দিয়া দম্পতি। দিয়া শাশুড়ির বুকে, এদিকে শাহজা ফুপি চাচিদের কোলে ছুটেছে। সুলতানা মঞ্জিলের লিভিং এরিয়া আজ আবার প্রাণোচ্ছল। সকলের আড্ডার মাঝে সাফাত শিফাকে কাছে ডাকে, ডেকে পাশে বসিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে বাচ্চা? মন খারাপ কেন? অসুস্থ? না ভাই, সাদ সবার দিকে তাকাতেই সুলতানা কবির বলে ওঠে, বাদ দাও তো বাবু, ওর নাকড়া উঠাতে উঠাতে পারি সবাই বিরক্ত। যাও বৌমা, ফ্রেশ হয়ে নাও, অনেকটা জার্নি হয়েছে। সাদ মাকে উপেক্ষা করে বোনকে বুকে টেনে আদরে স্নেহে প্রশ্ন করে, বলো তো বাচ্চা, কি হয়েছে? আমার ফুলটার মন খারাপ কেন? ভাবিজান তো অনেক জিনিস জেনেছে। শিফা হালকা হেসে বলল, তাহলে যাই, এগুলো দেখে আসি। আপনি ফ্রেশ হয়ে নিন ভাইজান। ছুটে গেল দিয়ার পিছু পিছু। সাদের কেন যেন ব্যাপারটা ভালো ঠেকলো না। ঠোঁটের কোণে মেয়েকে হাসি ঝুলে ঘর কিছু মানুষকে পর্যবেক্ষণ করে উঠে নিজ কামরায় চলে গেল। শাহজাকে ফ্রেশ করে দেওয়ার পর থেকে ছুটে বেড়াচ্ছে সবার কোলে। দিয়া সুতি শাড়ি পরে গোসল করে বের হয়। রুমে এসে দেখলো সাহাদ নেই, নিজেও বেরিয়ে এলো। অনেকদিন পর বাড়ির সবাইকে পেয়ে ভীষণ খুশি। তাহি এসেছে, তাহিকে দেখে জড়িয়ে ধরলো। ভাবিজানকে পেয়ে খুশিতে উচ্ছ্বাসিত। গেটের সামনে তাহিকে ড্রপ করে লিমন গেছে কি যেন কাজে। এর মাঝে ড্রয়িং রুমে বসেছে আড্ডা, গল্প আড্ডা কোলাহলে আজ ভরপুর সুলতানা মঞ্জিল। তাহি লিমনকে ফোন দিতেই প্রথমবার রিসিভ হলো না। পরের বার রিসিভ হতেই ওপাশ থেকে এমন কিছু শুনলো যা অপ্রত্যাশিত ছিল। চিৎকার দিয়ে হেলে পড়লো তাহি। ছুটে এলো বাড়ির সকলে। শাহিন তাইর হাত থেকে পড়ে যাওয়া ফোন হাতে নিতেই দেখলো এখনো লাইনে আছে। কানে দিতেই ঘটনার আকস্মিকতায় স্তব্ধ। সাহাদ ছাদ থেকে নেমে বাড়ির এমন পরিবেশ দেখে হতবাক, প্রশ্ন করলো। শাহিন ছলছল চোখে ভাইয়ের দিকে তাকিয়ে বলে, ভাইজান, লিমনের স্পট ডেট হয়েছে। মাথা ঠিক আছে তোমার? কি বলছো এসব? পুলিশ জানালো ওর লাশ আর ফোন দুটোই পুলিশের হেফাজতে। সবার কথা ছেড়ে তাহিকে জড়িয়ে ধরলো সাহাদ। চেঁচিয়ে বলল, আগে নিশ্চিত হও, স্পট ডেথ। এটা কি মুখের কথা যে বললো আমার সবাই মেনে নিল? যাও, কি হয়েছে দেখো। তাই দেখি ছুটকি ভাইজানকে দেখো, কিছু হয়নি। ভাইয়ের বুকে থেকে দুটো লাইনই বলল, লিমনও চলে গেল ভাইজান, কেন কেউ আমার থাকে না? বোনকে চেপে ধরে সাহাদ চেঁচাচ্ছে সবার সাথে। কান্নার রোল পড়ে গেছে কামরায়। এদিকে রায়হান সাহেব রুম থেকে ছুটে এসেছে। সুলতানা কবির কাঁদছে। শোক যেন লিভিং রুমটাকে ঘিরে ফেলেছে। শাহিন বের হবে, তখনই দরজায় কলিং বেল বেজে উঠল। শিফা দরজা খুলতেই জোরে চিৎকার দিয়ে উঠল। ভূত, ছুটে এসে বলে, লিমন ভাইয়ের ভূত। সবাই সুস্থ সবল লিমনকে দেখে হতবিহব্বল। লিমন বাড়ির এই অবস্থায় দেখে চমকে বলে, কি হয়েছে বড় আম্মু? কাঁদছেন কেন? ডাক্তার তাহি, আপনার কি হয়েছে? তাহি যেন হুঁশে ফিরে এলো। সব ফেলে ভাইজানের কাছ থেকে সরে ঝাঁপিয়ে পড়লো লিমনের বুকে। এদিকে বেচারা লজ্জায় লাল হয়ে গেল। সাহাদ গম্ভীর মুখে শাহিনের দিকে তাকালো। সুলতানা কবির এগিয়ে যেতে আরেক হাতে লিমন বড় আম্মুকে বুকে টেনে নিল। চিন্তিত মুখেই বলল, ইয়া আল্লাহ, কি এমন হয়েছে? এত ভালোবাসা কেন আমার জন্য? শিফা বলে ওঠে। তুমি না মরে গেছো, উঠে আসছো কি করে? আটকে উঠল লিমন, শব্দ করেই বলল, ইন্নানিল্লাহ, আল্লাহ আল্লাহ, রহম করো। কি বলিস শিফা? শাহিন ধমকে বলে, হারামজাদা, তোর ফোন কই? আরে বইল না, মিষ্টি কিনতে গেলাম, পাশের ফোন রেখে টাকা দিচ্ছিলাম দোকানদারকে। এক চোর এসে ফোন নিয়ে দিল দৌড়। ওই শালার পেছনে ছুটেও গেলাম, পেলাম না। দেখো, হাত কেটে গিয়েছে উষ্টা খেয়ে পড়ে। পরে আর খুঁজে না পেয়ে এদিকে চলে এলাম। মিষ্টি রাখলাম টেবিলের উপর, ফোনটাই গেল আমার। পুরান ফোন আমার, এত আফসোস নাই। রায়হান সাহেব খেকিয়ে উঠে, তুই আসোস মিষ্টি নিয়ে, এদিকে তোর বড় মা বউ বোনরা সব পোশাক করছে। শেফালি সকলের সামনে হঠাৎ হেসে ওঠে। ও তাহলে ফোন চোর মারছে, তুই না? ধমকে উঠল সাহাদ। জি, মারা যাক, হাসির কিছু দেখছি না। চোরের জায়গায় লিমন থাকাটা অস্বাভাবিক কিছু ছিল না। দোয়া করো যে ও সুস্থ আছে। ফোনের উপর দিয়ে গিয়েছে, জান বেঁচেছে আলহামদুলিল্লাহ।
লিমন ফ্রেশ হয়ে নাও। সাদ উঠে নিজ কামরায় যাওয়ার আগে তাহি এবং লিমন দুজনের মাথায় হাত বুলিয়ে বলে, এইভাবে থেকে দুজন, ভালো লাগছে তোমাদের দেখে। সাদ ভেতরে ঢুকতে শাহিন পিঠের উপর কিল দিয়ে বলল, কি পরিস্থিতি সৃষ্টি হয়েছিল আল্লাহ, কলিজায় পানি ছিল না। লিমন সোফায় বসে তাহির দিকে তাকালো। মেয়েটার চোখে এখনো পানির দাগ। তবে কি তার বউ তার জন্য কাঁদলো? সম্পর্কটা ধীরে ধীরে শক্তপোক্ত হচ্ছে। তবে সুলতানা কবির তাহিকে বলল, লিমনকে রুমে নিয়ে যান, হাতটা ড্রেসিং করিয়ে দে, আমি খাবার পাঠাচ্ছি। বেরিয়ে পড়ো। আদেশের স্বর ফোনের ওপাশ থেকে কানে বাজতে যার যার কাজে বেরিয়ে পড়ল। সেই প্রতীক্ষিত প্রভাত। আগামীকাল উন্মোচন হবে নতুন ধার। শায়রের গর্জন পুনরায় উঠবে। খুলেছে পুরনো সব মুখোশ। আজ রাতের আধারে সুসজ্জিত হবে প্রাঙ্গণ। সম্মুখে ফিরবে প্রণোদিত ব্যক্তি, সকল গোপনীয়তা ভেঙে। ঘড়িতে অ্যালার্ম বেজে উঠছে বারবার। শায়জা উঠে কাঁদছে। মেয়েকে বুকে নিয়ে ঘুম পাড়িয়ে পাশ ফিরে দেখে মানুষটা নেই। চোখ কচলে নেমে পড়লো খাট থেকে। ওয়াশরুমের দরজা খুলে গেল। ঘড়িতে 5টা। বুঝতে পারলো সালাত আদায়ের জন্য উঠেছে। দিয়া খানিকটা হেসে নিজে উজু করে আসে। এসে দেখে দুটো জায়নামাজ বিছানো। স্বামীর পেছনে সালাত আদায় করলো। সাহাদকে শুধালো, চা বানিয়ে দিব? আমি নিয়ে আসছি, তুমি বসো। দেখে মনে হচ্ছে জেট ল্যাগ লেগেছে তোমার, রেস্ট নাও। তাই একটু আছে, চলুন আমিও যাব কিচেনে। কিচেনে যেতেই সাহাদ চায়ের পানি বসাতে বসাতে বলে, তোমাকে গ্যালাপোগিসে বলেছিলাম না সারপ্রাইজ আছে? জি বলেছিলেন। দেওয়ার সময় এসছে। দিয়ার মুখে হাত, চোখে মুখে উচ্ছ্বাস নিয়ে বলল, সত্যি? হ্যাঁ সত্যি। আরেকটা কথা, কি? ভাবছি সবার থেকে কিছুদিনের জন্য দূরে সরে যাব। আমার কাজ হয়ে গেছে, রাশেদের কেসের সমাধান হয়েছে। কি বলছেন এসব? আমাদের একা ফেলে দূরে যেয়ে কি করবেন? হাসছে সাহাদ। কথা বলতে বলতে পানি ফুটে গেছে। দুটো ব্যাগ বের করে চুবিয়ে দিয়ে দিয়ার দিকে 1 কাপ চা বাড়িয়ে দিল। বলল, দিন রাত লটকনে স্ট্রবেরি খাবো। মুখ ঘুরিয়ে দিয়া হাসিটাকে আড়াল করে পুনরায় বলল, আগে তো এমন ছিলেন না শেজার বাবা। কমনটা ডাকলেন আছে? আমি তো চাই, আপনি তো কেমন যেন করেন, বলেন না ডাকতে। তা ঠিক, একজন লেফটেন্যান্ট কমান্ডার কি কমান্ডার ডাকা ঘোরতর অন্যায়? এর চেয়ে শেজার বাবাই ভালো। চাইলে ফারার স্বামীও ডাকতে পারো, অথবা অন্যদের মতো এই শুনছেন ওগো এটা এদিকে আসুন। সাউন্ড ইন্টারেস্টিং, রাইট? আপনি এসব কথা কোথায় পান বলুন তো? ততক্ষণে দুজনে চা খাওয়া শেষ। কাপ দুটো ধুয়ে বলল, যে কি জিনিস এখন আপনি বুঝলেন না সাহাদ প্রিয়া? তীক্ষ্ণ চোখে দিয়া বোঝার চেষ্টা করছে দুজনের মাঝে নীরব কথোপকথন। কাল বলেছিলাম আমার প্রাপ্য চেয়ে নেব, আজ সময় এসছে। কি প্রাপ্য? সন্ধ্যা হোক তখন চাইব। আমি তো ভাবলাম আপনি আবার টিপিক্যাল স্বামীদের মতো শেজার ভাই চাইবেন। সাদ হো হো করে হেসে বলে, ওটা চাইতে হবে কেন? আল্লাহ দিলে আসবে, সেখানে তো আমার কন্ট্রিবিউশনও থাকবে, তাই না? কিভাবে যে এত বেফাস কথা বলেন, আহা কেউ দেখবে কি করছেন। তাতে কি হালাল বৈধ বউ করে নিয়েছে, কাউকে বড় করে নাকি? অন্যের বউ তো নেই নাই। না ঠিক আছে, আপনার ভাষ্য মতে এই বাড়িতে আপনার কিছু সন্তান তুল্য ভাই বোন থাকে, ওরা যদি দেখে। সাদ মুচকি হাসি দিয়ে বলে, এখন কি উঠবে না, আর কিছুক্ষণ পর উঠবে। তোমার দেবরে উঠলে উঠতে পারে। দিয়া চমকে প্রশ্ন করে, মানে কোন দেবর? মেজর আর বিচ্ছু। ছি, কি বলেন এগুলো? আপনি না বড়। মজা করলাম। রুমে ঢুকে দরজা আটকানো জোর শব্দ। শাহিন এক পাশ থেকে বেরিয়ে এলো, অপর পাশ থেকে লিমন। দুজন দুজনকে দেখে লাফিয়ে উঠেছে। শাহিন লিমনকে ধমকে বলে, এই তুই এখানে কি করিস? লিমন নাক মুখ কুচকে বলে, তুমি কি করো? ক্ষুধা লেগেছে তোর ভাবির, ভাবলাম নুডলস করে দিই। তুই কেন এসেছিস? তোমার বোনের মাথা ব্যথা করছে, ভেবেছিলাম 1 কাপ কড়া চা করে দিব। রাতে কেঁদেছে অনেক। শাহিনের ফোনে মেসেজ আসতেই তাকিয়ে দেখে ভাইজান। শাহিন ভুলবশত মেসেজ জোরেই পড়ে, মেকানিক ডেকে এনে আজই গিজার লাগাবে 2 রুমে, গর্ধব। লিমন শাহিনের দিকে তাকিয়ে বলে, আজব বেইজ্জতি। ভাইজানের চোখ দুটোতে সব ধরা পড়তে হবে কেন? শাহিন মুখটা প্যাঁচার মতো করে বলে, আমাদের কাজগুলোও তো সেরকম। এই সময়টাতে না বের হলেও তো পারতাম। ভাইজানের জায়গায় এখন আব্বু আম্মু বের হলে কি হতো? কি হতো? যা সত্যি তাই বলতাম। সাদে ভাইজান তোকে ব্যাককল ডাকে না, হতচ্ছাড়া। আরে বোকা, আমাদের দুজনকে আড়াল করতেই কোলে নিয়েছে, যেন ভাবিমা আমাদের না দেখে।
নিজের দিকে তাকিয়ে দেখ, উল্টা টি শার্ট পরেছিস। লিমন মুখ চেপে হেসে বলে, আমি না হয় বেককল, তুমি কি? গায়ে ভুলে ভাবির ওড়না পেঁচিয়ে এসেছো, টাওলের জায়গায় মনে হয়। লিমন তখনও হাসছে। হেসে কুটি কুটি হয়ে বলে, ভাইয়া সরি, যেমনটা ভাবছো অমন কিছুই না। উল্টা টি শার্ট পরেছি, এটা সত্যি। রাতে অস্থির লাগাতে খুলে ঘুমেছিলাম। এলার্মের শব্দে উঠে দেখি বিবিজান আমার মাথার পাশে বসে ঘুমিয়েছে। জাগালাম, পরে বলল মাথা ধরেছে, তাই তড়িঘড়ি করে উল্টো টি শার্ট পরে এলাম। কিন্তু তোমার ব্যাপারটা বুঝলাম না। আমার কোনো ব্যাপারই নাই। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নীরার ওড়নায় মুখ মুছি, ওটাই গলায় ঝুলিয়ে চলে এসেছি। আমি কি আর জানতাম এমন সিচুয়েশনে পড়ব? সি সি সি, ভাইজান কি ভাবলো? লিমন ফোঁস করে দম ফেলে বলল, কি আর ভাববে, তোমারটা গায়ে মেখে নি। আমার ক্ষেত্রে তো বোধ হয় ভেবেই নিয়েছে নেক্সট বড় আব্বা ডাকতে আর একজনকে নিয়ে আসবো। শাহিন হেসে বলল, মন্দ বলিসনি। তোমার বোনকে বলে দেখো আমার ঝাঁটা 7টা নিয়ে দৌড়াবে। বেশরম, ঘুমাতে যা। কিভাবে বউয়ের বড় ভাইয়ের সাথে কথা বলছিস? বকতে বকতেই শাহিন চলে গেল। এদিকে লিমন মুখ বেঁকিয়ে বলে, সব তো নিজেই বলল, আর দোষ আমার। যত দোষ সব লিমন ঘোষের। জানিয়ে রুমে ঢুকেই দেখে তাহির মাথায় ঘোমটা। সালাত আদায় করেছে হয়তো। গায়ে টি শার্ট খুলে মেঝেতে ছুঁড়ে ফেলে পড়ল। যা হয়নি ভাইজান তাই ভেবে বসে আছে। দোয়া পড়ে লিমনের গায়ে ফু দিয়ে ঘোমটা খুলে বলে, কি হয়নি? আর ভাইজান এলো কি করে? গেলেন তো চা বানাতে। সে অনেক কাহিনী, বাদ দিন। চাটা খেয়ে নিন, বারান্দায় চলুন, গল্প করব। সকাল 10টা। শাহাদের স্টাডি রুমে ব্যস্ত সমাবেশ আজ। বাড়ি ভর্তি মেহমান। শাহাদ আসার পর থেকে বাড়িতে অতিথিদের হিড়িক পড়েছে। তবে এক্ষেত্রে শাহাদ সকলকে ফোন দিয়ে জানিয়েছে আসতে। স্টাডি রুমে এই মুহূর্তে লিমন, ইয়াজ, তানভীর, নোমান, পাবেল এবং শাহিন আছে। তুহিন, হামজা এবং লাবিব বাইরে। প্রস্তুতি চলছে গোপনীয় কিছুর। লিভিং রুম দিয়ে স্টাডি রুমে প্রবেশের দরজা আজ খোলা। বেডরুমের দরজা বন্ধ আজ। রেহান সাহেবের রুম থেকে বের হয়ে শাহাদ সরাসরি স্টাডি রুমে ঢুকে চিকি স্পাইডারের মুখোমুখি বসে। রুম থেকে পাবেল ব্যতীত সবাইকে বের হওয়ার নির্দেশ দিয়ে বলল, পরবর্তী নির্দেশের পূর্বে যেন কেউ এখানে পা না রাখে। সকলে বেরিয়ে পড়তেই পাবেলের দিকে বান ছুড়ল। বয়সে আমি নিজে অনেক বড় ফারহাদ থেকে। বয়স আমার জন্য কোনো ব্যাপার না। প্রশ্ন হচ্ছে আমার বোন কয়বার অপমানিত হয়েছে তোমার কাছে মিস্টার পাবেল। ধুকপুক শুরু হয়েছে বুকের মাঝে। যা হওয়ার ভয় ছিল তাই হলো। নিশ্চিত ঘরের কোনায় ক্যামেরা লাগানো, নয়তো বা এই খবর যায় কি করে সুদূর গ্যালাপাগোসে। শাহিন নিজেই তো ঘাবড়ে গেছে। মাথা আনত পাবেলে। পরে মনে হলো বস প্রশ্ন করেছে, চুপ থাকাটা অপমান। হালকা মাথা তুলে বলে, বস, একটিবার ও অপমান করিনি। বকা দিয়েছি, দূরে থাকতে বলেছি। 2 দিন আগে কথা শুনিনি দেখে নিয়ন্ত্রণ হারিয়ে চর মেরেছি। আপনি বললে মাফ চাইব। চাঁদ ঠোঁটের কোণে তাচ্ছিলের হাসি ঝুলিয়ে বলে, সরি বস, আমি মাফ চেয়ে নিব। তখনই শিফা ঢুকলো স্টাডি রুমে। শাহাদের সামনে এসে দাঁড়াতে পাবেল দাঁড়িয়ে পড়ে, মাথা নোয়ানো। শিফার দিকে না তাকিয়ে বলে, শিফা সরি, সেদিনের চরের জন্য। শাহাদ গম্ভীর স্বরে বলল, মানে বস? আমতা আমতা করছে পাবেল। ভাইয়ের সামনে ফুপিয়ে কেঁদে দিল ছোট্ট শিফা। শক্ত হয়ে দাঁড়িয়ে আছে পাবেল। নির্বুদ্ধিতা যেন এই মুহূর্তে ঘিরে ধরেছে। কি দরকার ছিল মেয়েটাকে জানানোর? শাহাদের ফোন আসাতে উঠে খানিকটা দূরে গিয়ে রিসিভ করে। পাবেল শিফার দিকে তাকাতেই দেখে মেয়েটা কেঁদেই যাচ্ছে। ক্ষীণ স্বরে বলল, শিফা, এটাই তোমার জন্য ভালো হবে, কেঁদো না। শিফার চোখের দিকে সরাসরি তাকালো। লাল লাল চোখগুলো যেন ভস্ম করে দিচ্ছে পাবেলকে। কিছুটা পাবেলের দিকে এগিয়ে এসে বলল, আপনার বিয়ের দিন সবচেয়ে বেশি খুশি পাবেন আমাকে। সবচেয়ে বেশি আনন্দ করব সেদিন আমি যখন 2 কদম এগিয়েছিলাম, আপনি কি পারতেন না 1 কদম আগাতে? আপনি বরং 3 কদম পিছিয়েছেন। অভিনন্দন পাবেল ভাইয়া, আমি খুব খুশি। বেরিয়ে গেল শিফা। শাহাদ নিজের জায়গায় এসে বসলো। পাবেলকে বসার অনুমতি দিয়ে বাকিদের আসতে বলল। প্রায় ঘন্টাখানেক মিটিং করলো, সাথে বাকিদের জানিয়ে দিল পাবেলের বিয়ের কথা। থমথমে একটা পরিবেশ তৈরি হয়েছে স্টাডি রুমে। ওদের কাজ বুঝিয়ে দিয়ে বেরিয়ে গেল। শাহাদ বের হওয়ার পরপর পাবেল 2 হাতে মুখ ঢাকলো।
নিস্তব্ধতা ঘেরা কামরা। প্রায় 10 মিনিট কেউ ভাবলে নীরবতা ভাঙেনি। আজ মনে হলো ওকে একটু একা ছাড়া প্রয়োজন। তানভীর আজ ঘটনা পুরোপুরি না জানলেও বাকিদের সাথে নীরবতা পালন করছে। শাহিন পাবেলের কাঁধে হাত রেখে বলে, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। নোমান টিস্যু এগিয়ে দিল মুখ থেকে হাত সরাতে। বাকিরা লক্ষ্য করলো ভেজা গাল, ভেজা চোখ। দুটো বাক্য বেহায়ার মতো সবার সামনেই বলে ফেলল, শাহিন, আমি কি করে শিফার জায়গায় অন্য মেয়েকে নিব ভাবতেই ভেতরটা ফেটে যাচ্ছে। অন্যদিকে এই সাহসটুকু নেই যে ভাইজানকে বলবো শিফাকে দিয়ে দিন। মুখে শব্দ না করে কাঁদছে পাবে। পুনরায় বলল, আমার অনুভূতির 1%ও আমি শিফাকে আজ অব্দি দেখাইনি, এতদিন আমলেই নেয়নি। আজ মনে হচ্ছে আমি ওকে ছাড়া শ্বাস নিতে পারবো না। সবাই উঠে এসে জড়িয়ে ধরল। নোমান বুঝিয়ে বলল, ভুলে যাই সব। আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ। একটু ভুল হলেই মারাত্মক বিপদ। বসকে গন্তব্যে পৌঁছানো আমাদের দায়িত্ব। দুহাতে চোখ মুছে বলে, আচ্ছা শাহিন, আমি চিলেকোঠায় যাচ্ছি। বসের চোখ ফাঁকে দিয়ে শেষবারের মতো শিফাকে পাঠা। ভালো করে মাফ চেয়ে নিব। যা করছেন মোটেও ভালো হচ্ছে না শেজার বাবা। সাদা শার্ট, কালো প্যান্ট পরনে, শার্টের হাতা গুটিয়ে নিজেকে পরিপাটি করে সাজিয়ে ডানহিল আইকনের পারফিউম বডি স্প্রেটা করে। দিয়াকে ধরে নিজের দিকে ঘুরিয়ে চট করে পাতলা ধরে অধর ছুঁয়ে বলে, মুখটা মলিন করে অন্যদিকে তাকিয়ে খাটের কোনায় বসে বিড়বিড় করে বলে, ভালোবাসা এই লোকটার কি অ্যালার্জি বুঝি না। সব জায়গায় ঘাপলা পাকাবে, রহস্য করার যেন স্বভাব। কিছু বললে তুমি? না, কি বলবো, কিছু না। যাচ্ছেন কোথায়? কাজ আছে বাইরে। আমি এখন বের হলে রাতে ফিরবো একেবারে। সন্ধ্যায় গাড়ি আসলে তৈরি হয়ে চলে যাও। একটা ইনভাইটেশন আছে। আমি একা না, তুমি, আব্বু, আম্মু এবং মেজর। যেতে ইচ্ছে করছে না। আজ তোমার একটা স্বপ্ন পূর্ণ হবে সাদ প্রিয়া। যে চাঁদ ইমরোজ কখনোই করতো না, আজ তা করবে। কাছে এসে স্ত্রীর কপালে উষ্ঠ ছুঁয়ে রুম থেকে বেরিয়ে গেল। রেখে গেল অজানা কৌতূহল। কি হতে যাচ্ছে? পায়ের উপর পা তুলে এক হাতে কফি, অন্য হাতে জ্বলন্ত সিগারেট। কাপের কফি টুতে ঘুরিয়ে ঘুরিয়ে চেনা পরিচিত হাসিটা দিয়ে বলে, মিস এলিন, আমি কিন্তু একান্তই আমার সহধর্মিনীর যে কাজ বিগত 1 বছর ধরে করে যাচ্ছেন সেটা বন্ধ করার জন্য বহুবার বলেছি। কাজটা করতে গিয়ে নিজের বাবাকে ইমোশনাল ব্ল্যাকমেল করলেন। সুনামধন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা আপনি, আপনাকে এসব মানায় না। সাদ ইমরোজ একান্তই তার ব্যক্তিগত নারী। প্রথমবার কেউ ভুল করলে তাকে মাফ করে দিই, দ্বিতীয়বার বুঝিয়ে বলি কৌশলে, তৃতীয়বার শাস্তি দেয়। গত রাতে আমার স্ত্রীকে মেসেজে আজকে যা ঘটবে সেসব ঘটনা বলার একেবারে অনুচিত হয়েছে। আমার পেছনে যে স্পাই লাগিয়েছেন সেই স্পাই কিন্তু আমার আন্ডারে থাকা নেভি অফিসার। মাথা নত এলিনের। সে চেয়েছিল বাবার পাওয়ার কাজে লাগিয়ে শাহাদের সাথে সখ্যতা গড়ে তুলতে। যদি দিয়ার মনে শাহাদ সম্পর্কে বিষ ঢুকিয়ে দেয়া যায় তবে তাদের মাঝে ভুল বুঝাবুঝি হতে পারে। এলিনের রাস্তা স্বচ্ছ হবে। গতরাতে দিয়ার ফোনে অপরিচিত নাম্বার থেকে কিছু ডকুমেন্টস এবং ভিডিও পাঠানো হয়েছে। প্রতিটি ছবিতে শাহাদ তার কিছু মেইল এবং ফিমেল এক্স কলিগদের সাথে আলোচনায় বসেছিল। দিয়া তখন ওয়াশরুমে। দুবার কল এসেছে। শাহাদ দিয়াকে কয়েকবার ডাকার পর জানালো কার মেসেজ যেন দেখে। সেই মেসেজের আদ্যপান্ত পড়ে অনেক সমস্যার সমাধান হয়ে গেল। এনিওয়ে এলিন, থ্যাঙ্কস ফর দ্য ট্রিট এন্ড আই এম এক্সট্রিমলি সরি। আজ আপনি বাসায় ফিরতে পারছেন না, আগামীকাল যেতে পারবেন। আপনি আমার সারপ্রাইজ নষ্ট করে দেওয়ার পায়তারা করছেন। আমি তো কিছুতেই মেনে নেব না মিস। আজকের জন্য শাহাদের আতিথেয়তা গ্রহণ করুন। বেরিয়ে এলো রেস্টুরেন্ট থেকে। শাহাদের ইশারায় কিছু মুখোশ পরা মানুষ এলিনকে নিয়ে গেল। মুহূর্তে কি থেকে কি হয়ে গেল সকলেরই অজানা। কি হবে আজ? কিছুক্ষণ আগেই জানতে পারলো শাহাদের আচমকা পরিবারের সকলকে নিয়ে কক্সবাজার ভ্রমণ করার ইচ্ছের কথা। রায়হান সাহেব যোগাযোগের চেষ্টায়ও ব্যর্থ হচ্ছেন। শাহিন বাবা মাকে জানালো আজকের ইনভিটেশনের কথা। সকলকে তৈরি হয়ে নিতে বলতো। রায়হান সাহেব খানিকটা আক্রোশ নিয়ে বলেন, ও কি করতে যাচ্ছে? শাহিন মাথা নত করে বলে, আব্বু আমাকে জানিয়েছে বাসার সবাইকে নিয়ে সন্ধ্যায় 7টার মধ্যে কক্সবাজার রওনা হতে। নীরা তো ট্রাভেল করতে গেলেই শরীর খারাপ করবে, তাই ওকে আম্মুকে আর আপনাকে এয়ারে পাঠাতে বলেছে। সুলতানা কাবির স্তব্ধ হয়ে বলে, ও কি গোটা জেনারেশন নিয়ে রওনা হতে বলেছে নাকি? জি আম্মু। দিয়া মুখটা পেঁচার মতো করে বলে, আবার জার্নি? সরি ভাবিমা, কিছু করার নেই। বিনা বাক্যবে সকলে রাজি হয়ে তৈরি হতে গেল। দিয়া শাহাদকে ফোনে কয়েকবার চেষ্টা করেও পাচ্ছে না। কিছুটা বিরক্ত ঝাড়লো মুখে। মেসেজ করলো,
আমি মেয়েটাকে নিয়ে একা কিভাবে ট্রাভেল করব এতখানি পথ? আপনি কোথায় শেজার বাবা? আরামপ্রদ জামা নিজেই পরে মেয়েকেও পরিয়ে দিল। ঘন্টাখানেক পার হলো, তবুও রিপ্লাই না আসাতেই বুঝেই গেল ইচ্ছে করে করছে। তবে এটাই কি সারপ্রাইজ? দম ফেলে ব্যাগ গোছাতে লাগলো। অপরাহ্ন কন্যার আগমনী গান। আসরের নামাজ আদায় করে ছাদের কোল ঘেঁষে চুপটি করে দাঁড়িয়ে আছে পাবেল। কিছুক্ষণের মাঝেই সবাই মিলে রওনা হবে কক্সবাজার। শিফাকে তো বুঝিয়েছে কিছুক্ষণ আগে। মেয়েটা কি বুঝলো কে জানে, নিজেকে বুঝাতেই অক্ষম পাবেল। যখনই শিফার স্নিগ্ধ কন্ধনরত মুখটা ভেসে ওঠে চোখের সামনে, তখনই মনের কোণে বিষাদের ঘন্টা বাজতে থাকে। শোক যেন ছেয়ে যাচ্ছে চারদিকে। কিছুক্ষণ আগের ঘটনা বুকের ব্যথাটা আর একটু বাড়িয়ে দিয়েছে। এ ব্যথা কাউকে দেখানো যায় না, বোঝানো যায় না। চিলেকোঠায় এসেছিল শিফা, পাশাপাশি বসেছে দুজন। শিফার দিকে কিছুক্ষণ তাকিয়ে বলল, শিফা, তুমি বড় হচ্ছ, তোমার ভাইজানেরা তোমাদের কত কিছু বুঝাচ্ছে। অবুঝ তো নও তুমি। কোনো পাগলামি করছো? এই বাড়িতে যাই হয় সব খবর ভাইজানের কাছে চলে যায়। উনি তো আমার উপর রেগে আছে। তোমাকে ভালোবাসার মানুষের অভাব নেই শিফা, কিন্তু আমার শুধু ভাইজান আছে। বসও উনি, অভিভাবকও তিনি। তার হাত আমার উপর থেকে সরে গেলে আমি তো ভিতরে ভিতরে শেষ হয়ে যাব। কেন সাধারণ ব্যাপারটা বুঝতে চাইছো না? কি পেয়েছো আমার মাঝে? শিফা চোখের পানি মুছে তাকিয়ে বলে, থেকে নাক টেনে বলল, আমি ভাইজানের কাছে কিছুই লুকাই না। আপনাকে ভালোবাসার কথাও লুকিয়েছিলাম আগে। সেদিন ফোনে এই কথাগুলো বলে দিয়েছি। যেহেতু একতরফা ভালোবাসা, তাই আপনার ঘাড়ে দোষ পড়ার আগে বলে দিয়েছি সব দোষ আমার। আগে হোক বা পরে, ভাইজান খবর পেয়েই যাবে। তখন হয় আপনার সাথে খুব খারাপ ব্যবহার করবে। আমি চাই না আমার জন্য ভাইজান আপনাকে ভুল বোঝো। শেফালি আজ অব্দি নোমান ভাইয়াকে মাফ করেনি। আমাকে বুঝতে হবে না। আপনি বললেন তাই এখানে এলাম, নতুবা আসতাম না। বিয়ে করে নিন, আপনি আমার ভাগ্যে নেই। চোখের কোণায় চিকচিক করছে পানি। তর্জনী দিয়ে চেপে নিল পানিটুকু। শিফার মাথায় হাত রেখে কম্পিত গলায় বলল, দোয়া করি অনেক ভালো থেকো। বেরিয়ে যাবে দরজা দিয়ে, তখনই শিফা পেছন থেকে ডাকলো, পাবেল ভাই। ঘাড় ঘুরিয়ে উত্তর দিল। ছুটে এলো শিফা, আছড়ে পড়ল পাবেলের বুকে। দরজায় ঠেস দিয়ে পাবেল নিজের ভারসাম্য রক্ষা করলো। ঘটনার আকস্মিকতায় কিছুটা হেলে পড়লেও সামনে নিল নিজেকে। বুকের মাঝে ধুকপুকানি বেড়েই চলেছে। মনে হচ্ছে যে কোনো মুহূর্তেই ফেটে যাবে হৃৎপিণ্ড। মেয়েটা উচ্চস্বরে কেঁদে বলছে, আমি জানি আমি প্রথম নারী যে আপনার বুকে এসেছি। আপনি আমার আছেন এবং আমারই থাকবেন, কিন্তু কখনো আমি দাবি করব না আপনি আমার। রোবটের মতো হাত দুটো সোজা করে রেখেছে। শিফা আঁকড়ে ধরেছে পাবেলকে। চোখ বন্ধ দুজনের। পাবেলের অন্তরের খবর কেউ রাখে না। মন চাইছে মেয়েটাকে বুকের ভেতর লুকিয়ে রাখতে। সবসময় নিষিদ্ধ জিনিসের প্রতি অনুভূতি এত প্রবল কেন? পাবেলের কাছে কোনো প্রতিক্রিয়া না পেয়ে নিচে চলে গেল শিফা। মেয়েটা চলে যাবার পর একই জায়গায় বুকে হাত দিয়ে বসে আছে মানুষটা। এই মুহূর্তটা তার জীবনের শ্রেষ্ঠ মুহূর্ত। যদি সাধ্য থাকতো তবে ছবির ফ্রেমে বাঁধিয়ে রাখতো। ভাইজানকে জানাতে হবে বিয়ে করবে না কাউকে। শিফাকে চাওয়ার সাহস নেই, তবে বিয়ে করবে না এটুকু তো বলা যেতেই পারে। গাড়ি ছুটে চলেছে কক্সবাজারের উদ্দেশ্যে। ঢাকা বেরোতেই 3 ঘন্টা লেগেছে। রাস্তায় জ্যাম, এরপর কুমিল্লা, তারপর চট্টগ্রাম। ঘন্টাখানেকের মাঝেই পৌঁছে যাবে হোটেলে। স্বপ্নীল সিন্ধু নেভি হোটেল। পৌঁছাতে পৌঁছাতে মধ্যরাত প্রায়। রায়হান সাহেব, সুলতানা কবির এবং নীরাকে আগেই রিসিভ করে নিয়েছে হোটেল কর্তৃপক্ষ। বাকিরা আসার পর দেখতে পেল বেশ কিছু সাদা পোশাক পরা অফিসার দাঁড়িয়ে আছে রিসিভ করার জন্য। একসাথে 2টো গাড়ি ঢুকলো হোটেলে। সম্পূর্ণ নিরাপত্তার সাথে ভেতরে নেওয়া হলো তাদের। হালকা কিছু খেয়ে সকলেই রেস্ট নিতে চলে গেল। সবচেয়ে অদ্ভুত ব্যাপার, এখানে আসার পর সব কটা পুরুষ মানুষ গায়েব, রায়হান সাহেব ব্যতীত। দিয়া মেয়েকে নিয়ে একা কামরায় ভয় পাচ্ছে। এদিকে শিফা শেফালি এক কামরায়, নওরিন একা। একা থমথমে পরিবেশ তৈরি হয়েছে। প্রতিটি এক কামরার সামনে সন্ডা টাইপের সিকিউরিটি অফিসার পাহারা বসিয়েছে। শেজাকে খাইয়ে ঘুম পাড়াতে যাবে এই মেয়ে বাবা বাবা লাগিয়ে দিয়েছে। দিয়া মেয়ের কষ্ট বুঝতে পারছে। কাল থেকে বাবাকে দেখতে না পেয়ে অস্থির হয়ে আছে। কাকে দিয়ে খবর পাঠাবে? লিমনকে ফোন দিতেই ফোন ব্যস্ত। পাবেলের ফোন বন্ধ। শাহিনের ফোনে লাইন পেয়ে শাহিনকে বলে,
ভাইয়া আপনার ভাইজান কোথায়? সে যা কিছুতেই থামছে না, বাবা বাবা করে অস্থির করে তুলেছে। শাহিন জানালো। ভাবিমা, আমি নিজেও ভাইজানকে রিচ করতে পারছি না, আমি আসছি। দিয়া ঘুমিয়ে চোখ খোলা রাখতে পারছে না। এদিকে শাহেজা মাকে বলছি হেঁচকি তুলতে তুলতে। হ্যাঁ মা, বাবা যাবো তো আমরা, বাবা আসবে। রুম ঠকঠক আওয়াজ হতে দিয়া খুলে দেখলো শাহিনা লিমন দাঁড়িয়ে আছে। শাহিন হাত বাড়িয়ে বলল, ভাবি দিন, আপনি রেস্ট নিন, আমার নিচে আছি ওকে নিয়ে। কিছু লাগলে কল দিব, ভাইজানকে রিচ করতে পারলে তো হলোই। দিয়া নিজেও আর পারছিল না দুষ্ট মেয়েটাকে নিয়ে। শাহিন এবং লিমনকে ওর একটা ড্রেস দিয়ে দিল, ডাইপার বদলে দিল। চাচাদের সাথে খুশি মনে চলে যাচ্ছে, কারণ সে বাবা দাবে। তার ধারণা চাচারা বাবা নিয়ে যাবে। বের হতে হতে মাকে বলল। দিয়া নাক মুখ কুচকে বলে, দেখেছেন মেয়র সাহেব এতক্ষণ আমার কথা শেষ করছে, এখন আমাকে জ্ঞান দিচ্ছে। বাপের ফটোকপি হয়েছে। শাহিনের কোলে উঠেছে, কাঁধের পেছনে নিজের ওয়াটারমেলন বেবি ব্যাগটা ঝুলিয়েছে। ওয়াটারের ভেতর একটা সুতি জামা। এই সময়টা সবাই ঘুমোচ্ছে, আর এই মেয়ের ঘুম নেই, সারা গাড়িতে ঘুমিয়েছে। শাহিন লিমনকে উদ্দেশ্য করে দিয়া বলল, ভাইয়া বেশি বিরক্ত করলে দিয়ে যাবেন, এই মেয়ে চাচুদের জ্বালাবে না। কিসের চকলেট? ভাইয়া চকলেট দেবে না। এই আমার কাছে আয়, তোর যাওয়ার দরকার নেই, গিয়ে সবার মাথার উপর নাচবি, আমি জানি। দিল কান্না জুড়ে। এদিকে শাহিন লিমন হাসতে হাসতে শেষ। শাহিন ভাবিকে বলে, ভাবিমা আপনি ঘুমান, আমি দেখছি আমাদের শাহজাদিকে। টুপ করে চাচুর গালে চুমু খেলো। লিমন হেসে বলে, সব শিখে গেছে। দিয়া হেসে বলল, আপনাদেরই তো রক্ত, কিভাবে মানুষকে বশে আনতে হয় তা জানে ভালো। ভাইয়া বেশি লাই দেবেন না যেন। লিমন বলে ওঠে, ফিগার নট ভাবিমা, ওকে বাদর বানানোর জন্য স্পেশাল ট্রেনিং নিয়েছি আমি। দিয়া হেসে মজা দেখছে মেয়ের সাথে চাচাদের। ওরা চলে যেতেই দিয়া বিছানায় শরীর এলিয়ে দিল কি একটা দিয়ে। বন্ধ কামরায় এলেন। আশপাশটা লক্ষ্য করে বুঝলো এই কামরায় কোনো পশ এরিয়ার অবস্থিত। সকাল না রাত কিছুই বোঝা যাচ্ছে না। গতকাল থেকে এখানে বন্দি। শোনা যাচ্ছে আজ ছেড়ে দিবে, কিন্তু শাহাদেরই কোনো ভয় নেই। আজ যদি ছেড়ে দেয়, এরপর সব কথা এলিন ফাঁস করে দিলে কি হবে? বেশ কিছুক্ষণ আগের ঘটনা মনে পড়ে যাচ্ছে। শাহাদের মোহে পড়ে বাবার পাওয়ার ব্যবহার করেছে ওর সান্নিধ্যে পৌঁছাতে। বাবা জানে অনেক তথ্য। বাবার সাথে যখন সেনাবাহিনীর জেনারেল, নৌবাহিনীর অ্যাডমিরালদের গোপন বৈঠক হচ্ছিল, অনেকাংশই কানে আসে এলিনের। সব ছাড়িয়ে একটাই উদ্দেশ্য ছিল শাহাদকে নিজের করে পাওয়া। একই ভুল করেছিল মনি। মুখ বাঁধা, হাত পা বাঁধা। তৎক্ষণাৎ দরজা খুলে প্রবেশ করলেন একজন ভদ্রলোক। অদ্ভুতভাবে সেই ভদ্রলোককে দেখে অবাকের চরম পর্যায়ে অবস্থান করেছে এলিনের সবকটা ইন্দ্রিয়। হতবাক হয়ে চেয়ে আছে। ভদ্রলোক কাট কাট গলায় বলেন, আশা করি ভালো আছো। আর বেশিক্ষণ নেই। সঠিক সময়ে তোমাকে খাবার দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হচ্ছে না আমার নির্দেশে। বয়স এখন 65 বছর। এই বয়সেও নিজের নাম, যশ, সততা ধরে রেখেছি। তুমি মেয়ে আমার সম্মান এক নিমিষেই মিশিয়ে দিবে তা তো হতে দিব না। বাবা হিসাবে সম্পূর্ণ দায়িত্ব পালন করেছি। এখন মেয়ে হওয়ার পরীক্ষা দাও। শাহাদত আমার অনেক স্নেহের। ওর গোপনীয় রক্ষা করা শুধু আমার নয়, দেশের কর্তব্য। তুমি সেখানে আমার মেয়ে হয়ে দেশের এত বড় ক্ষতি করবে তা তো কিছুতেই মেনে নিতে পারছি না। দুঃখিত মা, আমাদের কাজ শেষ হলে তুমি ছাড়া পাবে। এখানে শাহাদত তোমাকে আটকে রেখেছে আমার নির্দেশে। মাথায় কোনো কুবুদ্ধি থাকলে ঝেড়ে ফেলো। শাহাদতকে পাওয়ার নেশায় এতটাই বুঁদ হয়ে আছো যে ভুলে গিয়েছো শাহাদতের সাজানো সংসার আছে। এমন ভুল আরও একজন করেছিল, যার সঙ্গী এখন পঙ্গুত্ব। আমি চাই না তুমি এমন জীবন গ্রহণ করো। তোমাকে দেশের বাইরে পাঠিয়ে দেব। তুমি সেখানে সেফ অ্যান্ড সিকিউরিট। এখন একটা ঘুম দাও। অপরাধীর মতো এভাবে বাধা অবস্থায় থাকো। যে অপরাধ করতে চাচ্ছিলে, এতে যে পরিমাণ ক্ষতি দেশের হতো, আমার প্রাণ দিয়েও তা পূরণ করা যেত না। বেরিয়ে গেল মিনিস্টার দেলোয়ার। মেয়ের কীর্তিকলা বেশ কিছুদিন ধরে সন্দেহান ছিল, তাই মেয়ের পেছনে লোক লাগিয়ে আইডি কল লিস্ট হ্যাক করে জানতে পারলো মেয়ে শাহাদের পিছু নিয়েছে। বাবা হয়ে মেয়ের বিপদ তা কিছুতে যেমন মেনে নিতে পারছে না, ঠিক তেমনই শাহাদের এতদিনের পরিশ্রম পণ্ড হতে দেয়া যায় না।
এতে দেশের নাগরিক এবং দেশ সেবক হয়ে বেইমানি করা হতো। এত বড় বেইমান হওয়া যাবে না, তাই বাবা হয়ে মেয়ের ভালোর জন্যই এমন পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন তিনি। সকাল 8টা। দরজার আওয়াজ শুনে দিয়া ধরফরিয়ে উঠল। শেহজাকে আশেপাশে খুঁজে না পেয়ে মনে পড়ল মেয়েটা তো চাচাদের কাছে, এখনো এলো না। দরজা খুলতেই দেখতে পেল একটা মেয়ে কিছু উপহার এবং নাস্তা নিয়ে দাঁড়িয়ে আছে। দিয়া সেগুলো নিয়ে প্রশ্ন করলো, কে পাঠিয়েছে? একটা খাম বাড়িয়ে দিল দিয়ার দিকে। খামটা নিয়ে দিয়া উপহারের ট্রলিটা রুমে ঢুকালো। খাটে বসে শাহিনকে কল দিল। শাহিন জানালো শেহজাকে খাইয়ে দিয়েছে, শেফালি চেঞ্জ করে দিয়েছে, কিছু গিফট পাঠানো হয়েছে, রেডি হয়ে নাস্তা করে যেন নিচে নেমে আসে। সবাই নামছে কিছুক্ষণের মাঝে। দিয়া খাম খুলতেই দেখলো একটা চিঠি। প্রিয় শাহাদ বধূ, আপনার জন্য সামান্য উপহার পাঠানো হয়েছে, তা গ্রহণ করে আপনার একান্ত বাধ্যগত স্বামীকে ধন্য করবেন। গত একটি দিন আপনাকে ছাড়া থাকতে ভীষণ কষ্ট হয়েছে, কিন্তু এই বান্দা নিরুপায়, সময়ের সাথে পাল্লা দিয়ে ছুটতে হচ্ছে। আজ অবসান ঘটবে আমাদের সকল চিন্তার। আপনার শাহাদ নতুন রূপে আপনার কাছে ধরা দেবে, যে আপনার চির প্রতীক্ষিত ছিল। মেয়ে সারা রাত আমার কাছেই ছিল। আপনার জন্য হৃৎপিণ্ডের অন্তঃস্থল থেকে ভালোবাসা প্রিয়তমা। এতে আপনার শাহাদ। কি ছিল এই চিঠিতে দিয়া জানে না, তবে নিজেকে আজ বিশেষ মনে হচ্ছে। এত সুন্দর সম্বোধন, এত গুছিয়ে লেখা, তবে মনে করতে পারছে না এমন কি জিনিস দিয়া চেয়েছিল যা দিতে শাহাদ আজ এতটা ব্যাকুল। কি সেই সারপ্রাইজ? উপহারের ব্যাগ খুলতে বেরিয়ে এলো শুভ্র জামদানি, সাথে সব রকম জুয়েলারি। নাস্তা করে ঝটপট তৈরি হয়ে নিল। নিজেকে আয়নায় দেখে আজ নিজেই মুগ্ধ। সাদা শাড়ি, শাড়ির কপার রঙা সুতার সাথে মিলিয়ে হিজাবে এতটাই মোহনীয় লাগছে। জুতা পরে পার্স হাতে নিয়ে বেরিয়ে এলো। সেই সন্টা সিকিউরিটি গার্ড এখনো দাঁড়িয়ে আছে। দিয়া হাঁটতেই তার পিছু নিল। ঘাড় ঘুরিয়ে প্রশ্ন করলো, আপনারা কোথায় আছেন? প্রত্যুত্তর করলো, ম্যাডাম, আমাদের নির্দেশ দেওয়া হয়েছে আপনাকে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া অবধি যেন আপনার পাশে থাকি। দিয়া বুঝতে পারছে এরা পিছু ছাড়বে না, তাই কথা না বাড়িয়ে হোটেলের রিসেপশনে সামনে আসতে দেখলো বাকিরা তৈরি। সবাইকে বেশ সুন্দর লাগছে। শেফালি এবং নরিন ছুটে এসে দিয়াকে বলে, মাশাল্লাহ ভাবিজান, চোখ ফেরাতে পারছি না। বেশি বেশি লাগছে না তো? শেফালি বলল, বিশ্বাস করো আমাদের চোখে ধা দিয়ে যাচ্ছে। ভাইজানের কি হবে ভাবতে পারছি না। নরিন হেসে বলে, আপা আসতে, ভাইজানের কানে এখনো ফিট করা থাকতে পারে। শেফালি জিভে কামড় দিয়ে বলে, থুকু, আমার ভাইজান তো সব দিক দিয়ে নজর রাখে। তিনজনেই হেসে দিল। শেহজাকে খুঁজতে গিয়ে দেখলো রায়হান সাহেব নাতনি কোলে নিয়ে বসে আছে। শেহজাকে একটা সাদা প্রিন্সেস গাউন পরানো হয়েছে। এত কিছু কখন হলো? অফিসাররা এসে জানালো বাইরে গাড়ি অপেক্ষা করছে। সকলের নির্দেশ মতো বেরিয়ে আসে। গাড়ির সামনে আসতেই সকলে চমকে গেল। চরম বিস্ময় নিয়ে দেখলো শাইনি ইউনিফর্মে আছে। অদ্ভুতভাবে লিমনও আজ কালো পোশাক পরেছে। এসে যোগ দিয়েছে পাবেল। লিমন এবং পাবেলের পোশাক একই, ইয়াজ এবং নোমানের পোশাকও একই, ইউনিফর্মের মতো। দেখে মনে হচ্ছে কোনো ডিফেন্স কর্মকর্তার পোশাক। তেমন বিশেষ কিছু নেই, তবে কেমন যেন দাম্ভিকতা। গাড়িতে চড়ে বসলো সকলে। দিয়া শাহাদের রেঞ্জ রাভারে বসেছে। সেই গাড়িতে ছিল দিয়া একা এবং শেহজা। রায়হান সাহেব নিজের গাড়িতে, নেভি জিপে বসেছে বাকিরা। গন্তব্য কোথায় কেউ জানে না। গাড়ি প্রবেশ করেছে চট্টগ্রাম নেভাল একাডেমিতে। এখানে তো সেই মহাসমারোহ কারবার। ফিল্ডে কুচকাওয়াজ চলছে। গাড়ি থেকে নামতেই পথ দেখিয়ে নিয়ে গেল গ্যালারিতে। রায়হান সাহেব ছেলেদের জিজ্ঞেস করেন, কি হচ্ছে শাহিন? রায়হান সাহেব কথা না বাড়ি চুপচাপ বসে পড়ল পরিবার সমেত। পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বাণিজ্য মন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদস্য সহ রাষ্ট্রপতি প্রবেশ করছেন। সেই সাথে মাইকে প্রতিধ্বনি হচ্ছে তাদের প্রবেশের খবর। আকাশ বাতাস কেঁপে উঠছে। গার্ড অফ অনার দেয়া হচ্ছে সবাইকে। নিজ নিজ আসনে বসার পর সকল আনুষ্ঠানিকতা শুরু হলো। পবিত্র আল কোরআন তেলাওয়াত, পবিত্র গীতা থেকে পাঠ, জাতীয় সঙ্গীত এবং রণসঙ্গীত। শহীদদের প্রতি সম্মান জানিয়ে নীরবতা পালন। শুরু হতে যাচ্ছে আজকের পর্বের মূল অনুষ্ঠান। প্রথমেই বামে মাঠে ডান পাশ থেকে দেখা গেল প্রবেশ করছে লেফটেন্যান্ট কমান্ডার রাশেদ ইমরোজের মা মেহনাজ পাঠান, যাকে সম্মান জানিয়ে নেওয়া হচ্ছে সামনে। রাশেদকে মর্যাদা দিয়ে তার মাকে পরিয়ে দেওয়া হলো। উত্তরীয় স্মারকলিপি প্রদান করা হলো এবং রাশেদের সোর্ড অফ অনার তুলে দেওয়া হলো তার মায়ের হাতে। মেহনাজ পাঠান কান্নায় ভেঙে পড়েন। তার পাশে ছিল তামজিদ লিমন এবং মোর্শেদ পাবেল।
ডিজিএফআই এর গোয়েন্দা অফিসার, ডিরেক্টর জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স এবং মেজর শাহিন ইমরোজ। সম্মাননা পর্ব শেষে অগ্রসর হলো পরবর্তী পর্বে। প্রথমেই সাদা ঘোড়া নিয়ে ঢুকলো একজন অফিসার। দিয়া হঠাৎ চমকে উঠল, এ তো কোহিনূর। সেই অফিসার সম্মাননা জানাচ্ছে আগত অফিসারকে। মাইকে প্রতিধ্বনি হচ্ছে শাহাদ ইমরোজের নাম। গার্ড অফ অনার দিয়ে তাকে স্টেজের সামনে নিয়ে যাচ্ছে বাংলাদেশ নেভির একজন চৌকস বুদ্ধিদীপ্ত অফিসার। দিয়ার চোখ গেল মাঠের মাঝখানে বিছানো লাল গালিচায়। ধবধবে সাদা নেভির ইউনিফর্মে এই প্রথম দেখতে পেল প্রিয় পুরুষকে। কোহিনূর লাফিয়ে সম্মান দেখাচ্ছে শাহাদকে। শিউরে উঠল শরীরের প্রতিটি লোমকূপ। সাদা ইউনিফর্মে মানুষটা ঝলঝল করছে। বুকের মাঝে থাকা র্যাঙ্কগুলো সূর্যের প্রখর কিরণ পড়াতে চিকচিক করছে। চোয়াল টান টান। প্যারেড করছে নেভি সদস্যরা। আকাশে বাতাসে জয়ধ্বনি, মিউজিক বাজছে। ধনধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা। তাহার মাঝে আছে যে দেশ, এক সকল দেশের সেরা। সুলতানা কবির পাশেই বসা ছিল। ছেলের বইয়ের হাত চেপে ধরে। ওনার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে উনিও ঠিক ততটাই বিস্ময় যতটা দিয়া। বাকি সবাই থমকে আছে। গার্ড অফ অনার শেষ করে রাষ্ট্রপতির সামনে দাঁড়িয়ে পড়ল। সেলুট জানালো সকলে। ঘোষণা করা হচ্ছে নতুন পদ। লেফটেন্যান্ট কমান্ডার থেকে কমান্ডার শাহাদ ইমরোজ। বুকে কাঁধে অসংখ্য বেজ থাকার পরেও নতুন র্যাঙ্ক যুক্ত হলো। দুর্ধর্ষ সব র্যাঙ্ক। শেহজা চিৎকার দিয়ে উঠল বাবাকে দেখে। র্যাঙ্ক পড়ানো শেষে রাষ্ট্রপতিকে সেলুট জানিয়ে নিজ আসনে বসল। উপরের দিকে ঘাড় ঘুরিয়ে পরিবারের দিকে তাকিয়ে মোহনীয় এক হাসি উপহার দিল। ইশারা দিল শেহজাকে পাঠিয়ে দিতে। লিমন গিয়ে শেহজাকে নিয়ে এলো। মেয়ে তো বাবাকে পেয়ে সব ভুলে গেছে। এদিকে দিয়ার আজ অন্যরকম লাগছে দিনটা। সকলে আশ্চর্য এই ভেবে শাহাদ তো অবসর নিয়েছিল। শাহিন পাশে তাকাতে রায়হান সাহেব প্রশ্ন করে। শাহাদ তো অবসর নিয়েছিল। শাহিন হেসে বলে, অবসর নেয়নি আব্বু, ডিউটিতে ছিল। অসুস্থতার জন্য কিছুদিন ছুটি নিয়েছে। ডিউটিতে ছিল না, তবে মিশনে ছিল, তাই হেডকোয়ার্টার ছিল না। ছেড়েই দিতে চেয়েছিল। রাশেদ ভাই দুর্জয় ভাইয়ের প্রতিশোধ নিতে উপর মহল থেকে নির্দেশ এলো তথ্য সংগ্রহের। এক্ষেত্রে ফোর্স সর্বোচ্চ সহযোগিতা করেছে। সমুদ্র সীমা রক্ষা করার পণ নিয়ে বেরিয়েছিল নোবেল একাডেমি থেকে। আজ সেই সীমান্ত বাংলাদেশ একত্রে অপরাধিকার স্থাপন করেছে রাশেদ ভাই। দুর্জয় ভাই এবং মাহফুজ ভাইয়ের মৃত্যুর কারণ ছিল মহিস্বপন। রায়হান সাহেব দম ফেলে বলেন, আমার সন্তান অসাধারণ, তবে এতটাও আমি চাইনি। ওর জীবনটা এখন আর সাধারণ নেই। বউ বাচ্চা নিয়ে সুখে থাকতে পারত ছেলেটা। অবসর নিলেই বোধহয় ভালো হতো। ওর কিছু হয়ে গেলে দিয়া শেহজাকে নিয়ে এখন কোথায় যাবে? বিস্ময়কর একদিন পার হলো আজ। সবাই হোটেলে ফিরে এসেছে। রায়হান সাহেবের কামরায় আলোচনা বসেছে। অফিসিয়াল কাজ শেষ করে বিকেলে ফিরবে বলে জানিয়েছে শাহাদ। সুলতানা কবির স্বামীকে প্রশ্ন করে, এই মহিষপান কি, যার জন্য নিজের জীবনকে বাজিতে রেখে কাজ করেছে বাবু? মহিষাপন বলতে বাংলাদেশের যে অংশ ভারত মহাসাগর বা বঙ্গোপসাগরে নিমজ্জিত আছে তাকে বোঝায়। এটি একটি বাংলাদেশের অংশ। ভূগোলের ভাষায় একে বলে হয় মহিষাপন। 2058 সালের ঘোষণা অনুযায়ী সমুদ্র পরবর্তী 2000 মাইল পর্যন্ত এলাকা এই দেশের অন্তর্ভুক্ত। এর একচ্ছত্র অধিকার শুধুমাত্র সেই দেশেরই হোক, সেটি প্রশান্ত বা ভারত মহাসাগরে নিমজ্জিত। বাংলাদেশের মহিষাপন পড়েছে অন্য মহাসাগরে, যার জন্য আপত্তি জানিয়েছে বহির্বিশ্বের অন্য দেশ। অথচ আইন অনুযায়ী এর একমাত্র হকদার বাংলাদেশ এবং পানির নিচে থাকা সকল প্রকার তেল, গ্যাস এবং খনিজ পদার্থের মালিক হবে বাংলাদেশ। দেশের আকার ভেসে মহিষাপন কম বেশি হতে পারে। বাংলাদেশ প্রায় 350 মাইল মহিষাপন নিজের বলে দাবি করেছে জাতিসংঘে। মহিষাপন প্রকৃতপক্ষে একটি দেশের বৌদ্ধিক অংশ। খনিজ সম্পদের কারণেই মহিষাপনের এত গুরুত্ব। তেল, গ্যাস সাপ্লাই, মেটালিক মডিউল, বোকাল সব কিছুর মালিক সেই দেশেই। 2014 সালে বাংলাদেশ আন্তর্জাতিক আদালতে প্রায় 19,500 বর্গ কিলোমিটার পেয়েছে। প্রতিবেশী রাষ্ট্রই সিদ্ধান্তে আপত্তি পোষণ করেছে। তবে 2020-এর পুনরায় সংসদীয় প্রকার করা হয়। এটি নিয়ে আবারও গুজব রটেছিল।
তারই পক্ষে এখন অবধি বাংলাদেশ মহিষাপন হিসেবে 1,18,813 বর্গ কিলোমিটারের বেশি টেলি টু ইয়ার সমুদ্র 2,000 নটিক্যাল মাইল একচ্ছত্র অংশ এবং চট্টগ্রাম উপকূল থেকে 354 নটিক্যাল মাইল পর্যন্ত মহিষাপনের তলদেশ অবস্থিত সব ধরনের প্রাচীজ ও প্রাণিজ সম্পদের উপর সার্বভৌমত্ব অধিকার প্রতিষ্ঠিত করতে পেরেছে, যা দেশের সার্বভৌমত্বের গুরুত্বপূর্ণ প্রধান রেখেছে। এক কথা শুনে যাচ্ছে এত বছর যা করছি সব দেশের জন্য। কি দিয়েছে এই দেশ ওকে? আহা গিন্নি, আবেগে ভেসো না তো। শুধু তোমার ছেলে এমন কষ্ট করে না। রাশেদ নেই, দুর্জয় নেই, মাহফুজ নেই। ওর চোখের সামনে বন্ধুদের মৃত্যু দেখেছে। কি করে নিজেকে শান্ত রাখবে? শপথ নিয়েছে নিজেকে দেশের সেবায় নিয়োজিত করবে, দেশের প্রতি সর্বদা সচেতন থাকবে। তাহলে পেছাবে কি করে? দেশভক্তি থেকে কাপুরুষের মতো পিছিয়ে যাবে? ওর রক্তে রক্তে দেশপ্রেম। ভুলে গেলে তুমি আফসারের কথা? আফসার মৃত্যুকে স্বেচ্ছা আলিঙ্গন করেছিল। আমি অবাক হয়েছি লিমনকে আজ দেখে। ছেলেটা বাবার আদেশে বড় হয়েছে, জানতামই না। সব তোমার ছেলের দোষ। সব কটারে গোয়েন্দা বানাইছে, যেমন লিমন তেমন পাভেল, একই রকম শাহিন। আমার তো মনে হয় আমি কোনো জেলখানায় থাকি। আশেপাশে সব পুলিশ, গোয়েন্দা, সেনাবাহিনী এবং নৌবাহিনী। দমটুকু শান্তি মতো ফেলার উপায় নাই। সারাক্ষণ চিন্তায় থাকতে হয় কখন কি খারাপ খবর শুনবো। আর চিন্তায় থাকতে হবে না, হয়েছে। সবাই ওঠো। বড় বৌমা, ছোট বৌমা, যাও শিফাকে তৈরি করে দাও। শাহাদাত এসে শুভ কাজ সেরে ফেলবে জানিয়েছে। তরাক করে উঠল সকলে। প্রশ্নোত্তর দৃষ্টি শ্বশুরের দিকে। শাহিন হেসে বলে, দিয়া প্রতিবাদ করলো, এটা কেমন কথা? শিফাকে কি একবারও জিজ্ঞেস করেছে আপনার ভাইজান? বললেই তো হলো না। এত অল্প বয়সে ওর বিয়ে দিতে হবে না, আমি কথা বলছি। দিয়া চেঁচিয়ে ওঠা দেখে বাকিরা নিশ্চুপ হয়ে গেল। রায়হান সাহেব দিয়াকে শান্ত করে বলে, বড় বৌমা, আমাদের বাড়ির মেয়েদের এতটুকু আগে বিয়ে হয়। শিফার আপত্তি থাকার কথা নয়, বরং শিফা পড়াশোনা একটু পিছিয়ে গিয়েছে ছোট বয়সে ইয়ারড্রপ দেয়াতে। শিফা, তোমার কি আপত্তি আছে? বাবার চোখের দিকে তাকিয়ে আছে। ঝরঝর করে অশ্রু পড়ছে। স্পষ্ট বুঝতে পারছে তার কীর্তিকলাপের কথা বাবা জানে। কার জন্য প্রতিবাদ করবে যে মানুষটা তাকে পছন্দই করে না? বিনা বাক্যে শিফা মাথা নেড়ে বলল, আমার আপত্তি নেই আব্বু। দিয়া হতবাক, সাথে নরিনও চিন্তিত। কথা বাড়ায়নি দুজনের একজনও। শিফাকে নিয়ে বেরিয়ে গেল ওর রুমের উদ্দেশ্যে। কাজী এসে বিয়ে পড়িয়ে গেল রুম থেকে। শাহাদ একটাবারও বোনের সামনে আসেনি। বর আলাদা রুমে। বিয়ে পড়ানো শেষে শাহাদ এসেছে। মেয়েরা শিফার কামরায়। এখানেই বিয়ে পড়াতে বলেছেন রায়হান সাহেব। অদ্ভুত, এক বিয়ে পড়ানো হয়ে গেল, শিফা রোবটের মতো বসে আছে। বাকিরা স্তব্ধ, কেউ টু শব্দ করল না। দিয়ার আজ প্রচন্ড রাগ হয়েছে। স্বামীর প্রতি যে শ্রদ্ধাবোধ ছিল তা এক নিমিষে হারিয়ে গেল। মানুষটা জানে শিফা পাবেল ভাইকে পছন্দ করে, তবুও কেন জোর করে আজ বিয়েটা দিল? মেয়েটা কেমন নিশ্চল। মুখে মুখে বললে শিফা আবার যান, অথচ আজ প্রমাণ হয়ে গেল পুরো বাড়ির মানুষ শাহাদ ইমরোজের হাতের ইশারায় নাচে, খেলার পুতুল। কেবলই সাদা ধবধবে পাঞ্জাবি পরিহিত শাহাদ ইমরোজ ঢুকলো। সকালের পর এখন দেখলো মানুষটাকে। এক পলক তাকিয়ে চোখ ফিরিয়ে সাইডে চলে গেল। বোনের পাশে এসে বসলো শাহাদ, বোনের মাথায় হাত রাখতে। শিফা ভাইয়ের দিকে তাকিয়ে হাউমাউ করে কেঁদে আছড়ে পড়লো ভাইয়ের বুকে। চিৎকার দিয়ে বলল, ভাইজান কেন বিয়ে দিলেন আমাকে? হাত পা ছোড়াছুড়িতে ভাইয়ের বুকে লাগলো। সুলতানা কবির ধমকে উঠে, শিফা, বদমাইশি বন্ধ করো। তোমার ভাইজানের গায়ে লাগছে হাত পা, আঘাত করছো তুমি ভাইজানকে। চাঁদ মাকে হাতের ইশারায় থামিয়ে বোনকে শক্ত করে ধরে বলল, যা করেছে আমার ফুলের ভালোর জন্যই করেছে। সেই মুহূর্তে দিয়া চেঁচিয়ে ওঠে, কিসের ভালো করেছেন আপনি? কার ভালো করেছেন আপনি? আপনি ভালো বললেই ভালো হলো? এত বড় ক্ষতি করতে বিবেকে বাঁধলো না? মেয়েটার বয়স কত? আপনাকে সম্মান করে বলে ওর পছন্দ অপছন্দের কোনো দাম দিলেন না। আপনি তো ভাই নামের কলঙ্ক। নিজে বিয়ে করলেন নিজের পছন্দে, শাহিন ভাইকে বিয়ে দিলেন তার পছন্দে। ছোট ভাই বোনরাও সব নিজের মানুষটাকে আপন করে পেল, অথচ ঠকে গেল ছোট্ট শিফা। ওর দোষ কি ছিল ভাইজানকে আপন ভেবে সব শেয়ার করা? তাহলে পৃথিবীতে কোনো বোন তার ভাইদের বিশ্বাস করবে না।
আটকে উঠেছে বাড়ির মানুষ। এভাবে গর্জন করেনি কেউ শাহাদের সাথে আজ অব্দি। স্থির শান্ত দৃষ্টি শাহাদের। সুলতানা কবির আজ ভীত সন্ত্রস্ত। লিয়া পুনরায় চেঁচিয়ে বলল, হুট করে আমার মেয়েটার 17-18 বছর হলে তো একদিন ধরে এনে দেখা যাবে, যার তার সাথে বিয়ে দিয়ে দেবেন। আমি কিছুতেই মেনে নিব না। নিজের ইগো স্যাটিসফাই করতে আপনার মতো পাষাণ মানুষের পক্ষে সব সম্ভব। শিফাকে ছেড়ে শাহাদ উঠে দাঁড়ালো। সুলতানা কবির দমাতে দিয়াকে ধমক দিলেন, বোমা, আস্তে কথা বলো। স্বামীকে অসম্মান করা বড়ই অভদ্রতা। যে নিজের সম্মান নিজে রাখতে পারে না, তাকে কিসের সম্মান? এতক্ষণে শাহাদ মুখ খুলল। আম্মু, বলতে দিন, পরে বলার সুযোগ না পেলে। রুম জুড়ে নিস্তব্ধতা পুনরাবৃত্তি হলো। রায়হান সাহেব, শাহিন এবং লিমন শিফার বরকে নিয়ে ঢুকলো। সাদা পাঞ্জাবি পরা সবাই। রায়হান সাহেব সকলকে বলল, হেসে শোনা যাচ্ছে কেন এত? আমার মনে হয় এখানে আর কারো কোনো কাজ নেই। শিফা, পাবেলকে একটু স্পেস দাও সবাই। মেয়েরা সব পাবেলের দিকে তাকালো। চমকে উঠল। একমাত্র পাবেলের মাথায় টুপি। সুলতানা কবির কাঁপছে রীতিমতো। প্রশ্ন করলো, পাভেল রুমে কি করবে? শাহিন ভ্রু কুচকে বলে। শেফালি বেকুবের মতো প্রশ্ন করলো, পাবেল ভাইয়ের নাম কি? লিমন বলল, মোর্শেদ আলম পাভেল। নওরিন বলল, আমরা মোর্শেদ আলমই শুনছি, পাবেল খেয়াল করিনি। ফ্রিজের মতো জমে গেল সব। গরম ধোয়া বের হচ্ছে কামরা থেকে। সাদ পাবেলের কাঁধে হাত রেখে বেরিয়ে যাবে এমন সময় শিফা ছুটে এসে ভাইজানের পায়ের কাছে পড়ে। সুলতানা কবির মাথায় হাত দিয়ে বসে গেল সোফায়। ছেলেরা রীতিমতো ঘাবড়ে গেছে এদের আচরণে। সাদ শিফাকে তুলে দাঁড় করিয়ে বলে, আমার ফুলের গায়ে আমি কোনো আচর পড়তে দিব? আমার চেয়ে বেশি যত্ন করবে এমন করে হাতে তুলে দিলাম। বোনের কপালে আদর দিয়ে বেরিয়ে গেল রুম থেকে। বাকিরাও বেরিয়ে গেল। দিয়া দিশেহারা হয়ে ছুটল নিজের কামরায়। কি করলো আজ? মানুষের মুখ নিঃসৃত প্রতিটি বাক্যই চাইলে অন্যজনকে তছনছ করে দিতে পারে। আজ তাই করলো। রুমে ঢুকে দরজা আটকে অধরে কাঁদছে নিজে নিজে। চিৎকার দিয়ে কাঁদছে। সাদের শেষ কথাটা বেশি নেড়েছে দিয়াকে। বলতে দিন আম্মু, পরে যদি সুযোগ না পায়। শিফা না হয় বোন, পায়ে পড়ে মাফ চাইল। দিয়াকে কি মাফ করবে? দুহাতে চোখ মুছে সাদের ফোনে কল দিল। রিং হচ্ছে, রিসিভ হচ্ছে না। মেয়েটা কোথায় তার জানা নেই। দরজার কড়া নাড়ার আওয়াজ পেয়ে উঠে খুলে দিল। মেয়েকে নিয়ে সাদ কামরায় ঢুকলো। মুখে কোনো শব্দ নেই। সাদা ঘুমিয়ে পড়েছে। সারাদিনের ছোটাছুটিতে ক্লান্ত। মেয়েকে শুইয়ে দিল খাটে। বেরিয়ে যাবে দিয়া ছুটে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরলো মানুষটাকে। পাথরের মতো বর্জ্য কঠিন অনর। ছেড়ে যাবেন না প্লিজ। আমার কেউ নেই আপনি ছাড়া। অনেক বড় ভুল করেছি, মাফ করে দিন। আমি বুঝতে পারিনি শিফার কান্না সহ্য হচ্ছিল না। ছাড়ো, আমি কিছু মনে করিনি। এমনিতেই তোমার মেয়ের সব দায়িত্ব তোমার। আগামীকাল আমি শিফে ফিরে যাচ্ছে। সেদিন বলেছিলাম না কিছু চাইবো, এটাই চেয়ে নিতাম। আমার অনুপস্থিতিতে নিজেকে এবং মেয়েকে সামনে নেওয়ার ওয়াদা। এছাড়া তুমি বারবার কমান্ডার ডাকতে। এবার পুরোপুরি অফিসিয়াল কমান্ডার আমি। ডাকতে দ্বিধা নেই। এই ক্ষুদ্র সারপ্রাইজগুলোই দিতাম। সারপ্রাইজ দেওয়া শেষ। এখন তো আমি নিশ্চিন্ত। আমার মতো মানুষেরা ছায়া পড়লে মেয়েটার জীবন ধ্বংস হয়ে যাবে। শাহাদের মনে হলো দিয়ার হাত হালকা লাগছে। বুকের উপর থাকা দিয়ার হাতের বাঁধন হালকা করতে মেয়েটা পেছন দিকে পড়ে যেতে নিলে ধরে ফেলল। আতঙ্কিত হয়ে গেল শাহাদ। চোখ বুঝে দম নিল শাহাদ। কোলে তুলে খাটে শুয়ে দিল দিয়াকে। বোতল থেকে গ্লাসে পানি ঢেলে দিয়ার মুখ মুছে দিতে লাগলো। মনে মনে ভাবছে, কার উপর রাগ করবো আমি? এতটুকু রাগ সইতে পারলো না আমার? 2 বছর কিভাবে ছিল? 5 মিনিট স্বাভাবিক হলো। শাহাদকে মাথার কাছে পেয়ে জড়িয়ে ধরল। হাতের গ্লাস বেড সাইডে টেবিলে রেখে বুকে আগলে নিল প্রেয়সীকে। শান্ত পরিবেশ। রুর স্বরে প্রশ্ন করলো, এখানে নার্ভাস হওয়ার মতো কি কিছু ছিল? নীরব দিয়া। শাহাদ পুনরায় প্রশ্ন করলো, 2 বছর তো আমি দৌড়িয়েছিলাম। সে যাকে পেটে নিয়ে একা একা সার্ভাইভ করতে হয়েছিল। তখন তেমন রোগ দেখিনি। তবে আজ হঠাৎ কেন? বুকে মুখ গুজেই উত্তর দিল, জানি না। 2 বছর এত ভালোবাসা পাইনি যতটা গত 1.5 বছর পেয়েছি। অস্তিত্বে মিশে গিয়েছেন আপনি। এতটুকু জানি নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমার কিছু ভালো লাগছে না। যন্ত্রণায় মাথায় যন্ত্রণা করছে। মস্তিষ্কে একটাই নাম গেড়ে বসে আছে। একটাই বাক্য বারবার মস্তিষ্ক স্মরণ করিয়ে দিচ্ছে। দিয়া, শাহাদ দূরে চলে যাচ্ছে। মনে হচ্ছে আপনার কাছে থেকে আলাদা হওয়ার সব নিঃশ্বাস শেষ হয়ে যাবে। একদিনও সারভাইভ করতে পারবো না।
আপনি আমার কাছে থাকবেন না মাসের পর মাস, বছরের পর বছর। এই জিনিস ভাবতেই মনে হচ্ছে আজই মরে যাই আপনার বুকে। এর মাঝে যা পাগলামি করেছি কিছুক্ষণ আগে, আর কিছু বলার নেই আমার। মাফ চাওয়ারও মুখ নেই। কি বলতে বলছো? আপনি যাবেন না, গেলে আমি পাগলামি শুরু করে দিব। আম্মি যান, বাবা যান, দাদা সাহেব চলে গেছে, আপনিও যাবেন? অসম্ভব, যেতে দিবই না। আবারও শুরু করেছে পাগলামো। কে সামলাবে এই পাগলিটাকে তার অনুপস্থিতিতে? সাহাদ হাসছে। তখন কিছুটা মনে কষ্ট পেয়েছিল দিয়ার কথায়, তবে নিচে বসে ভাবতে খুব ভালো লেগেছে। বউটা প্রতিবাদ করা শিখে গেছে। দিয়া উঠে সাহাদের দিকে চেপে বসে, আরো শক্ত করে ধরলো মানুষটাকে। সাহাদ প্রশ্ন করলো, কি চাই? ঠোঁট উল্টে উত্তর দিল, আপনাকে। আছি তো আমি। ভালো করেছি, তখনও সব বলেছি। আমার কষ্ট হয়েছে তাই বলেছি। আপনি কেন দুদিন ধরে নাটক করলেন? আমরা মা মেয়ে আপনাকে দেখিনি দুদিন। তোমার মেয়ে কাল রাতেও আমার কাছে ছিল। বারবার তোমার মেয়ে করছেন কেন? মেয়েকে কাছে রেখেছেন, আমাকে রাখলে কি অন্যায় হতো? আমি নাকি বাবা হিসেবে খারাপ, যার সাথে বিয়ে দেব। ভাই নামের কলঙ্ক, তাই তোমার মেয়ের বাবা হয়ে তার ক্ষতি করতে চাইছে না। তোমাকে দুঃখ দেবে বলে কাছে রাখিনি। খারাপ মানুষটা আমি। এবার কিন্তু মরে যাব আরেকবার আমাকে রাগালে। মরো, মরা কি এত সহজ? এমন উক্তি শোনা মাত্রই এক লাফে খাট থেকে নেমে গেল। টেবিলের উপর ফল কাটা ছুরিটা সাজানো ছিল। সাহাদ দিয়ার উদ্দেশ্যে বুঝে ছুটে গিয়ে সেটা ধরে, ধমকে বলে, এক চর দিব ফাসিল। পাগলামি পেয়েছ? কি শুরু করেছো? চুপচাপ খাটে গিয়ে বসো। মারতে বলেছেন না? অনেক কিছুতে বলি, কটা শুনেছ? এবার আহ্লাদে সাহাদের গলা পেঁচিয়ে ধরে বলে, আচ্ছা সব শুনবো, প্লিজ আপনি যাবেন না, আমাদের কষ্ট হবে তো। একপাশে ছুরি রেখে দিয়াকে পাজা কোলে তুলে খাটের কাছে বসে বলে, ইউনিফর্মে দেখতে চেয়েছিলে, আজ দেখে কেমন লাগলো? ভয়। কেন? তোমাকে সারপ্রাইজ দিতেই তো কিছু বলিনি। আমার মনে হয়েছিল আপনি আমার শেহজার বাবা নন, অসাধারণ কেউ। সত্যি বলছি, আপনি তখন কথা বলতে আসলে আমার মুখ দিয়ে কথা বের হতো না। আপনার মাঝে অন্য কাউকে দেখেছি, যাকে আমি কখনো দেখিনি, যাকে আমি চিনি না। প্রচন্ড ভয় পেয়েছি। দিয়া অনর্গল কথা বলেই যাচ্ছে। সাহাদের মন অন্য কোথাও সীমাবদ্ধ। হঠাৎ দিয়াকে থামিয়ে দিয়ে বলল, ফারা, আর কারো কি আমার প্রতি কোনো অভিযোগ থাকবে? কিছুক্ষণ নীরব ভূমিকা পালন করছে কামরায়। সত্যিই তো, সবার মনের আশা পূর্ণ হয়েছে। জীবনের এতটা পথ পাড়ি দেয়া হয়েছে। চলার পথ কখনো মসৃণ ছিল না। ভেঙেছে, গড়েছে, অসুস্থ হয়েছে। কাজকে ছোট করেনি, পুনরায় কাজে ফিরছে। সমুদ্র তার ঠিকানা, কি করে ভুলে থাকবে? ভাই বোনদের সবার খায়ের সাধ্য অনুযায়ী মিটিয়েছে। বাবা মাকে অসন্তোষ রাখেনি, নিজের সবটুকু বিলিয়ে দিয়েছে। দিয়া হঠাৎই উঠে গেল, মেয়েকে পাশের বেডটাতে শুয়ে দিল। দুপুরে শাড়িটা খোলা হয়নি। ট্রলি থেকে একটা শাড়ি বের করে ওয়াশরুমে গেল। সাদ ফোন চালাতে ব্যস্ত। ওয়াশরুম থেকে বের হয়ে ঠোঁটের লাল লিপস্টিক দিল, কাজল দিল। তখনও সাদ খেয়াল করেনি, কাজে মগ্ন। বারান্দার দরজায় হেলান দিয়ে সাগর দেখছে। হোটেল থেকে সিভিউ খুব সুন্দর। চুরির ঝনঝন শব্দে সামনে তাকিয়ে দেখে নতুন রূপে দাঁড়িয়ে আছে সাদ ইমরোজের অর্ধাঙ্গিনী। সিঁদুর লাল জর্জেট শাড়ি, চেরি রঙা লিপস্টিক, চোখ দুটো স্বাভাবিক স্থির রেখে ঠোঁট কামড়ে মুচকি হাসি দিল। শ্যামবর্ণের কমান্ডার। ধূসর হ্যাজেল চোখ দুটোতে অন্যরকম দুষ্টুমি ছিল। দরজায় হেলান দিয়ে তখনও নিম্ন অধর কামড়ে হাসছে কমান্ডার সাহাদ ইমরোজ। সাহাদের এমন আচরণে দিয়া বিচলিত হয়ে নিচের দিকে তাকাচ্ছে। কোনোভাবে ওকে বাজে লাগছে না তো? দেখেছি শেরপ্রাতে তোমায়, দেখেছি মাধবী রাতে তোমায়, দেখেছি হৃদি মাঝারে। ওকে বিদেশে নেই, আমি চিনিকে চিনি, ওকে বিদেশে নেই। গাইতে গাইতে বারান্দার দরজা টেনে গুটি পায়ে এগিয়ে এলো। এতক্ষণ যতখানি সাহস করে দিয়ে এগিয়ে এসেছিল, ঠিক ততখানি লজ্জায় ডুব দিয়েছে এখন। সরাসরি এসে দাঁড়ালো দিয়ার কোমরে হাত দিয়ে একটানে নিজের কাছে এনে। সামনের এলোমেলো কেশগুলো মুখের উপর থেকে সরিয়ে দিল। মুখের উপর হাত বুলিয়ে কপালে অধরে স্পর্শ করলো তর্জনী দিয়ে। টকটকে লাল ঠোঁটে আঙুল দিয়ে বলে, মাই পারমিস গ্রেপ। কোলে তুলে নিল প্রেয়সীকে। রুমের দেয়ালে থাকা স্যান্ডেলিয়ারটা নিভিয়ে দিল। নিকশ কালো অন্ধকারে ছেয়ে গেল কামরা। অধরে অধর মিলিয়ে বেশ কিছুক্ষণ পর বলে, কোথায় পাবো এসাদ? ফুপিয়ে কেঁদে উঠল দিয়া। চলে যাবে কাল, এর চেয়ে বেদনার আর কি হতে পারে? স্নেহে যত্নে আদরে ভরিয়ে তুলল প্রেয়সীকে। নিঃশ্বাসের শব্দ গভীর হতেই সাহাদ বলে ওঠে,
সাথে সবকিছু এসে থেমে যায় ফারাতে। তোমার প্রতি সাথে ইমরোজ চিরজীবন কৃতজ্ঞ থাকবে। ফারহাস মেহতাব দিয়া। শুধু তোমাকে একবার ছোব, ওই আনন্দে কেটে যাবে সহস্র জীবন। শুধু তোমাকে একবার ছোব, অহংকারে মুছে যাবে সকল দিনটা। শুধু তোমাকে একবার ছোব, স্পর্শ সুখে লেখা হবে অজস্র কবিতা। শুধু তোমাকে একবার ছোব, শুধু একবার পেতেছে অমৃত আসাদ। শুধু তোমাকে একবার ছোব, অমরত্ব বন্দী হবে হাতের মুঠোয়। শুধু তোমাকে একবার ছোব, তারপর হবে ইতিহাস। শিফা বসে আছে খাট আঁকড়ে ধরে, পাবেল সোফায়। দুজনের মাঝে এখন আকাশ সম কৌতূহল। প্রথমে প্রাবেলই মুখ খুলে, ভাইজান হঠাৎ এসে হাতে একটা শপিং ব্যাগ দিয়ে বলল তৈরি হয়ে নিতে। এরপর তো ঘটনা তোমার সামনে। মিনমিনে গলায় বলে, আমি চাইনি এইভাবে বিয়েটা হোক। আপনার জীবনে ভাইজান আমাকে চাপিয়ে দিলেন। সারা জীবন বোঝা হয়ে থাকবো আমি। পাবেল সোফা থেকে উঠে শিফার পাশে এসে বসে। শিফা একটু দূরে সরে গেল। ঠোঁট টিপে হাসছে পাবেল। ডান হাতে শিফাকে আগলে জোর করে টেনে এনে কানের কাছে ফিসফিস করে বলে, ওহে বউ, আমি তোমাকেই ভালোবাসি। শিফা চট করে তাকালো। পাবেল চোখের পলক ঝাপটে মুচকি এসে দুহাত মেলে বলে, বুকে আসো, ভালোবাসায় মুড়িয়ে রাখবো আমৃত্যু। বিস্ময়ে তাকিয়ে আছে শিফা। পাবেল পুনরায় বলল, ভীষণ ভালোবাসি, কাছে আসো। ঝাঁপিয়ে পড়লো শিফা। এমনটা তো সে স্বপ্নেও ভাবেনি। এ যেন কল্পনা সত্যি হলো। নিচ থেকে পাবেলের ডান গালে ঠোঁট ছুঁয়ে বলে, ধন্যবাদ আমাকে ভালোবাসার জন্য পাবেল মিয়া। পাবেল মুখটা বাঁকা করে নাক কুচকে বলল, এত কিছু থাকতে পাভেল মিয়া নামটা শুনতে কেমন লাগে? আমি তো এই নামেই ডাকবো, অন্তবা পাবেল ভাইয়া ডাকবো। পাবেল মৃদু ধমক দিয়ে বলে, চুপ বেয়াদব, কিসের ভাই? দিব একটা চর। বিয়ে করা বউ ডাকবে ভাই? থাক জরিনা, এর সে পাভেল মিয়াই ডাকো। ইস, জরি নাকি? আমি পাভেল মিয়া হলে তুমি জরিনা বিবি। শিফা ডাকবেন, শিফা। পাভেল ডাকো। শরম করে? গালো চিমু দিতে তো শরম করো নাই? শিফা গাল ফুলিয়ে ধাক্কা দিয়ে অন্য পাশে সরে গেল। কিঞ্চিত হাসলো পাবেল। শিফার পাশে বসে মুখটা আঁচলে তুলে সযত্নে আপন ওষ্ঠ ছোঁয়ালো প্রেয়সীর ওষ্ঠে। আদরে গলায় বলে, খুব সুন্দর লাগছে গোলাপি হাড়িতে। একটা গোলাপ লাগছে। তুমি আমার রোজ। তোমাকে কি করে অন্য নামে ডাকি? আমাকে যে কোনো নামে ডাকতে পারো। রোজের সেবায় এই মালি সর্বদা নিয়োজিত। শুধু তোমার সুবাসে মায়ারা করে রাখবে, এতেই আমি খুশি। খিলখিল করে হেসে উঠল শিফা। নবদম্পতি যেন সুখের দেখা পেল। গল্প আড্ডায় মেতে উঠল দুজন। নরিনের পেটের উপর হাত, কোলে মাথা রেখে শুয়ে আছে মেজর। কিছুক্ষণ নিজেদের মাঝে খুনসুটি করলো। আকস্মিক দুজনের মন খারাপ হয়ে গেল। ভাবতেই খারাপ লাগছে, কাল থেকে ভাইজানকে কাছে পাবে না। এত বছর ধরে সব ধরনের সমস্যায় পাওয়া মানুষটাকে কাল থেকে চাইলে ফোন করে বলতে পারবে না। ভাইজান এখন কি করবে? ভাইজান প্রায় বলতো, মেজর নিজের সিদ্ধান্ত নিজেই নিতে শেখো, আমি না থাকলে কি হবে। সাহাদের সমুদ্রযাত্রা এমনভাবে সকলকে আতঙ্কিত করে তুলেছে যেন চারদিকটায় শোকাবহ বেদনাদায়ক পরিস্থিতি গ্রাস করে নিচ্ছে। কোনো এক দানব এসে গিলে নিচ্ছে এক গালে। নরিন হঠাৎ বলে ওঠে, মেজর, আমাদের যখন পুচকে হবে ভাইজান কি আসতে পারবে? জানি না নীরা, তুমি কিন্তু এখন কাউকে জানাবে না এই কথা। ভাইজান কাল ফিরে যাবে তা শুধু আমরা কয়েকজন জানি। আমি তোমাকে সব শেয়ার করি তাই বললাম। আমাকে দৃঢ়ভাবে বারণ করেছে যেন আজ এই খবর কাউকে না দিই, এ তো সবাই ভেঙে পড়বে। ভাবিজানের কি হবে? তুমি তো 3-4 মাস থাকতে, ফোন দিলে চলে আসো। আগামী মাসে ঢাকায় শিফট করবে, 2-3 মাস থাকো না। এটাই মেনে নিতে পারি না। ভাইজান তো কোনো সমুদ্রে চলে যাবে। মন খারাপ করো না, আমাদের এভাবে ভেঙে পড়তে দেখে ভাবিমা ভেঙে পড়বে। ওনার স্ট্রং থাকা অনেক দরকার। মাথা নেড়ে সম্মতি জানালো নরিন। দিয়ার জন্য বুকের ভেতর হাহাকার জন্মেছে। সুদিন ফিরে আসুক, ভাইজানের ছায়া যেন সবসময় সবার উপরে থাকে। শাহিন প্রেয়সীর পেট জড়িয়ে ধরলো আদরে। সমুদ্রের গর্জন শুনছে, বাতাসের ঝাপটা আঁচল উড়ছে। পেছন থেকে নির্মেদ উন্মুক্ত কোমর জড়িয়ে ধরেছে কেউ। পরিচিত স্পর্শ। ঘাড়ে মাথা রেখে গলায় মুখ ডুবিয়ে বলে, আপনার নীরবতা আমার ভালো লাগছে না মিসেস লিমন। কি দরকার ছিল গোয়েন্দা হওয়ার? একজনকে হারিয়েছি, আর একজনকে হারানোর শক্তি নেই আমার। আমার সাদামাটা জীবন চাই।
অল্প খেতাম, হিসাব করে চলতাম, তবুও রাতে শান্তিতে ঘুমাতাম। এখন তো প্রতি রাতে ভাবতে হবে পাশে পাবো তো আমার স্বামীকে। তাইকে নিচের দিকে ফিরিয়ে আঁচলে মুখ তুলে বলল, পাবেন। প্রয়োজন আপনার সেবায় সব ছেড়ে দিব। রক্তে আমার দেশ সেবা। আব্বু ডিজিএফআই এর ডিরেক্টর ছিলেন, মারা যান দুর্ঘটনায়। প্ল্যান মাফিক হত্যা ছিল। ভাইজানের সবাই ডিফেন্স, আমি কি করে সাধারণ হব? ছোটবেলা থেকে ছুরি, বন্দুক, তলোয়ার এইসব নিয়ে খেলে বড় হয়েছি। মস্তিষ্কে ওইসবই ছিল। তবে আপনার খাতিরে সব কুরবান প্রিয়তমা। লিমনের উন্মুক্ত শরীরে কোপের দাগ জল করছে। সেলাই শুকিয়েছে বহু আগে। তাহি হাত বুলিয়ে প্রশ্ন করলো, ব্যথা আছে? হুম। কি বলেন, এত মাস হলো ব্যথা থাকবে কি করে? কেউ যদি ভালোবেসে যত্নে উষ্ণ আদর দেয় তবে ব্যথা হারিয়ে যাবে। সুযোগ পেলেই ফাজলামি শুনুন তো। ভাইজান ভেবে নিয়েছে আমি তাকে বড় বাবা বানানোর প্ল্যান করছি, আর আপনি তো এখনো আমাকে সতী রেখে দিলেন। তাই অট্ট হাসি দিয়ে বলে, কি রেখেছি? আরে মজা নিবেন না তো। পুরুষ ভার্জিনকে বাংলায় কি বলে? ধাত, মেয়েদের তো এমন কিছুই বলে। ছেলেদের কি বলে? আগে ওটা শিখে আসুন, তারপর কাছে আসবেন। তাহি বারান্দা থেকে কামরায় প্রবেশ করেও হাসছে। লিমন মোবাইল বের করে গুগলে সার্চ দিবে। তাহি ফোন কেড়ে নিয়ে বলে, নো চিটিং, লিখে আসতে বলছি। ডিকশনারি থেকে বের করে শিখবেন, ফোন থেকে নয়। ইয়া আল্লাহ, মাফ করো। কেন যে এই শব্দ উচ্চারণ করেছিলাম। আর আপনি সোজাসাপটা বললেই তো পারতেন যে আমার রাতটা এভাবে নষ্ট করবেন। সবাই হানিমুনে মগ্ন, আর আমি বার্ষিক পরীক্ষা দিচ্ছি হেডমাস্টারের কাছে। পাশ না করলে পরের ক্লাসে উঠতে দিবে না। তাহি গালটা টেনে দিয়ে বলে, আপনি তো এখনো বেশ ছোট। লিমন তাহিকে শক্ত করে চেপে ধরল, বুকের সাথে মিশিয়ে অধরে অধর মিশিয়ে কিছুক্ষণ পরে বলে, আরেকবার বলুন, আমি ছোট। তাহি হাঁপাতে হাঁপাতেই বলে, অসভ্য। লিমন গেয়ে উঠল। আমার এই বাজে স্বভাব কোনোদিনই যাবে না। দিনটা কেটে ঘনিয়ে এসেছে অপ্রিয় সেই গোধূলি, যে লগ্নে কমান্ডার তার পরিবার ছাড়বে। চট্টগ্রাম বন্দরে শিপ উপস্থিত। পরিবারের সবাই আজ ফিরে যাবে। শাহাদের জন্য রাজকীয় অভ্যর্থনার ব্যবস্থা করা হয়েছে বন্দরে। গাড়ি থেকে নেমেছে সবাই। দিয়ার এমন পাথুরে স্বভাব যেন স্তব্ধ করে দিয়েছে শাহাদকে। গতকাল রাত থেকে মেয়েটা কথা বলছে না। সকালে একসাথে সালাত আদায়ের সময় বলেছিল, আমি কাল থেকে কার সাথে সালাদ পড়বো শেহজার বাবা? কিঞ্চিত হাসলো শাহাদ। উত্তর নেই তার কাছে। আবেগে হলে তো চলবে না। ভাবনা থেকে বেরিয়ে কোলে তুলে নিল সকলের সামনে প্রেয়সীকে। শেহজা চাচুর কোলে। চুপসে যাওয়া দিয়া কেঁদে দিল। সুলতানা কবিরও কাঁদছে। রেহান সাহেব আড়ালে চোখ মুছলেন। সকলের চোখেই পানি। এ যাত্রা কমাসে জানা নেই। ধারণা অনুযায়ী কমপক্ষে 6 মাস। স্ত্রীকে কোলে নিয়ে নিজের রাজকীয় অভ্যর্থনা গ্রহণ করে নামিয়ে দিল। মেয়েকে বুকে জড়িয়ে ধরল। বুকের সাথে আগলে বলল, বাবা আবার আসবে শোনা, ততদিনে আমার মাটা আরো বড় হবে। শেহজা বাবাকে আঙ্গুল দিয়ে শিব দেখাচ্ছে। শাহাদ মেয়ের গালে মুখে কপালে আদর করতে করতে একে একে মা বোনদেরও ধরেন। শেফালি শিফা কান্নার থামছে না। আবির মামার কোল ছাড়ছে না। সকালের সাথে কথা শেষে বিদায় নিয়ে শিফে ওঠার আগে দিয়ার কোলে মেয়েকে দিয়ে বলে, আমার কলিজাটা এখানেই থাকবে ফারা, যত্ন নিও। বাবা মায়ের হাতে স্ত্রী সন্তানের হাত দিয়ে বলেন, আমার আমানত রেখে গেলাম। আব্বু আম্মু আমার অনুপস্থিতিতে জানালে না হয় এটি সহ্য করে নেবেন, আমি এলে সামলে নেব। কেঁদে দেন সুলতানা। মাকে বুকে নিয়ে দিয়ার মাথায় হাত রাখলো। দিয়া সকলের সামনে মেয়ে কোলে নিয়ে স্বামীর পা ছুল। স্বাদ উঠিয়ে ভুবন মাতানো হাসি উপহার দিয়ে বলে, ভালো থেকো। আর পিছু ফিরল না। শীত ছেড়ে দিল। মেয়েটা এতক্ষণ না বুঝলেও বাবা যখন দূরে যাচ্ছে বুঝতে পারলো। চিৎকারে বন্ধর কাঁপিয়ে তুলল। দূর থেকে মেয়ের দিকে তাকিয়ে হাত নাড়ছে, কিছুতেই থামছে না। শাহিন, পাবেল, লিমন কেউ থামাতে পারছে না। কোল থেকে নেমে যেতে যাচ্ছে। শিব সরতে সরতে সকলে স্পষ্ট দেখছে শাহাদ কাঁদছে। চোখে জল, ঠোঁটের কোণে বিষাদগ্রস্ত হাসি। মেয়েটা হওয়ার পর থেকে বাবা ছাড়া কিছুই বোঝেনি। বাবার অসুস্থতার সময়টাতে কয়েক মাসেই নেতিয়ে গিয়েছিল, তখন অবুঝ ছিল। এখন এই মেয়েকে সামলানো দায় হবে পরিবারের। শিব অনেকখানি চলে গেছে, আর দেখা যাচ্ছে না শাহাদের অভয়।
সমুদ্র তার কিং অব ওয়েভকে নিজের টানে নিয়ে গেল তার বাড়ি। আকাশে জলজল করছে তারাগুলো, পরিবারের মানুষদের চোখে আর জল। গাড়িতে উঠতে উঠতে মেয়েটা ঘুমিয়ে পড়ে। ঘুমের মাঝে হেঁচকি তুলছে বাবা বাবা বলে। বাবা দাবো, বাবা তোলে না। আবার কখন বাবার দেখা মিলবে? ক্ষমাস নাকি কয়েক বছর। যাত্রা এখন অনির্দিষ্টকালের। পরিবারের সুখ তাদের থাকে না। হাসি খুশি বিপদ সব মিলিয়েই শাহাদের সুখী পরিবার আজ বিচ্ছিন্ন। ঝগড়া বিবাদ খুনসুটি যাই হতো মিটিয়ে নিত, তবুও মানুষটা কাছে থাকতো। আজ থেকে এক একটা রাত বিষাদের কাটবে, নতুন সংগ্রাম শুরু হবে। কি সামলাবে দিয়ার পাগলামো? খেয়ে আদরে আদরে মরিয়ে নিবে বিদেশিনীকে। রাত বেরাতে ঘুম থেকে তুলে কে বলবে I want my Burmese grape now. কেউ না, কারণ বলার মানুষটাই যে বহু ক্রোশ দূরে। সিন্ধু পারে ক্লান্ত দিয়া মেয়েকে বুকে নিয়ে গাড়িতেই ঘুমিয়ে গেছে। গালে কান্নার দাগ, চেয়ে দেখছে শাশুড়ি। এক হাতে বুকে আগলে নিল ছেলের বউ এবং নাতনিকে। দু চোখ ভরা জল তার। মনে মনে বলল, বাবু, তোর আমানত আমি রক্ষা করব। দুজন আমার বুকে থাকবে, স্নেহে থাকবে, আশ্রয়ে থাকবে। তুই দেশমাতার সমুদ্র কন্যাকে রক্ষা কর, আমি তোর সহধর্মিনী এবং কন্যাকে রক্ষা করব ইনশাল্লাহ। স্পষ্ট অরিয়ন স্টার প্যাটার্ন। আজ আকাশে প্রতিটি তারাই জ্বলছে। রেলিং ঘেঁষে দাঁড়িয়ে বলল, রাশেদ, তুই নেই আজ, আমাকে একাই ফিরতে হলো। তবে আমি সবসময় জেনে এসেছি তুই আমার পাশে ছিলে, আছিস এবং থাকবে। যখনই দুশ্চিন্তা হবে তোকে ডাকবো। সারা দেশ কিন্তু। নিজে নিজে বিড়বিড় করে সামনে এগিয়ে জাহাজের কিনারায় এসে শাহাদ উচ্চস্বরে বলল, ফিরে আনলেই তোমার দুয়ারে, তবে থাকতে পারলে না আমাকে ছাড়া। অবশ্য তুমি নিরুপায় তোমার কিং অফ ওয়েভ ছাড়া। শহরে গর্জন যে আর কেউ তুলতে পারে না। এ তোমার যেন সমুদ্রে তনয়। হতে পারো তুমি আকর্ষণীয়, থাকতে পারো তোমার আকাশের ঝিকিমিকা অসংখ্য দ্বারা। থাকবে তোমার স্বচ্ছ জলরাশির প্রেমে মগ্ন অসংখ্য প্রেমী। হবে তোমার গভীরতার বিশালতার অপরিমেয়। তবে আমার রানী তোমার সে ঢের দামি। তুই বড্ড হিংসুটে সমুদ্রকন্যা। স্রোতের রাজাকে নিজের করে রাখতে কত মায়া জড়ানে। এসেছে তোমাকে রক্ষা করতে। তাই বলে ভেবো না তুমি ভালোবাসি তোমার বিশালতার উপমায় ভরা বিদেশিনীকে, যার কাছে তুমি তুচ্ছ। সে আমার রাজ্যের সমুদ্রকন্যা, আর আমি তার সমুদ্র রাজ্যের রাজপুত্র, যার জোয়ার আমি ভেসেছি বহু আগে, যার জন্য অবনী মায়া কাটাতে প্রাণ ত্যাগ করতেও সুকালিঙ্গন করব মরণ ব্যথা। পরকালে সেই হবে আমার প্রিয়া। এক ঝটকায় স্রোত এসে ভিজিয়ে দিল শাহাদকে। গর্জে ফুলে ফেপে উঠল সমুদ্র। ঢেউ আছড়ে পড়ছে শিপের ছাদে। আকাশ ধারণ করলো ভয়ঙ্কর প্রলয়ঙ্কারী রূপ। নিমিষে কেমন যেন থমথমে পরিবর্তন। এ যেন সমুদ্র কন্যার ক্রোধ। উচ্চ শব্দেই হেসে বলে উঠল, তোমার রাগ আমি ভাঙাবো না সমুদ্রকন্যা। যত তুমি অভিমান করো, আমার অভিমানিনী তোমাকে ছাড়িয়ে গিয়েছে, যার গভীরতা আমি বহু আগেই ডুবেছি। হিংসেছে বুঝি আমার ভালোবাসা না পেয়ে? আমি তারই ভালোবাসার কাঙ্গাল, সর্বনাশিনী সমুদ্র। আটকে রাখার পরিকল্পনা যতই করো জলধি, ফিরে যাবই আমার জলনিধির কাছে। গেয়ে উঠল, আমি আকাশে পাতিয়া গান শুনেছি তোমারই গান। আমি তোমারই সবুজে প্রাণ। ওকে বিদেশে নেই, তুমি থাকো সিন্ধু পারে। ওকে বিদেশে নেই।